আমার জীবনে ভালোবাসার ব্যাখ্যা কি এক? সবাই কি একইভাবে ভালোবাসতে পারে? এই দুইটা প্রশ্নের উত্তর একেকজন একেক রকম ভাবেই দিয়ে থাকে। এর মানে ভালোবাসার ব্যাখ্যা অনেক ধরনের, আর সবাই একইভাবে ভালোবাসতে পারে না। কারো কাছে ভালোবাসা জীবনে বসন্ত আসার মতো, আবার কারো ভালোবাসা বছরের প্রথম বৃষ্টি। কিন্তু কারো ভালোবাসা যদি জীবনের সবকিছু কেড়ে নেয়, তাহলে সেটা কেমন ভালোবাসা? পৃথিবীতে সকল মানুষের ভালোবাসা থেকে একটাই আশা থাকে, জীবনে ভালোবাসার মানুষ পেলে হয়তো সব দুঃখ চলে যাবে। আসলে কি ভালোবাসার মানুষ পেলে জীবনের সুখ চলে আসে? আমি বলবো না, আসে না। সবার জন্য ভালোবাসা এক হয় না। পৃথিবীতে সব নারী বা পুরুষ জীবনে বসন্ত আসার মতো বা বছরে প্রথম বৃষ্টির মতো ভালোবাসা পায় না। কারণ কিছু ভালোবাসা থাকে নিষ্ঠুরতা, স্বার্থপরতা, যেখানে দুজনের ভালোবাসার গল্পে একজনকে অপরজনের জন্য শুধু সবকিছু হারাতে হয়। স্বার্থের জন্য ওই অপর মানুষটি জীবন থেকে সব কেড়ে নেয়। যার ভালোবাসার আগে থাকে পৈশাচিক জঘন্য চাওয়া। আর এমন এক ভালোবাসার মানুষ প্রাণপ্রিয়া নামের এক মেয়ে জীবনে চলে আসে। যে মেয়েটির জীবনে কিছুই ছিল না, তবুও সব কিছু ছিল। কিন্তু এরপর এরপর কি হয়, এই গল্পের সাথেই জানা যাক। গল্পটা শুরু একটা অনাথ আশ্রমে, যেখানে প্রাণপ্রিয়া নামের ১৩ বছরের মেয়েকে তার চাচা চাচি রেখে যায় অনাথ আশ্রমে। তার কারণ তাদের সামর্থ্য নেই মেয়েটিকে লালন পালন করার। মেয়েটা আশ্রমে এসে এক নতুন জীবনে পা রাখে। বাকি বাচ্চাদের থেকে বড় হলেও ছোট ছোট মেয়েদের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। ব্যবহারে খুবই ভদ্র আর মিষ্টি স্বভাবের একটা মেয়ে, তার সাথে অনেকটা চটপটেও বটে। আশ্রমে প্রাণপ্রিয়া আসার পর থেকে তাকে কেউ কষ্ট পেতে দেখেনি। সে সবসময় হাসি খুশি প্রাণোচ্ছল থাকে। তাকে দেখে প্রথম আশ্রমে দায়িত্বে থাকা অর্ধ বয়স্ক মিস্টার হাসান আর ৩০ থেকে ৩৫ বছরের মিসেস সেলিনা অনেকটাই অবাক হয়েছিল। কারণ মেয়েটিকে বুঝের বয়সে চাচা চাচি রেখে যাওয়ার কারণে হয়তো কান্নাকাটি করবে। কিন্তু না, প্রাণপ্রিয়া নামের মেয়েটা আশ্রমে এসে যেন সবকিছুর সাথে সবার সাথে মিশে গেছে। সব থেকে বেশি মিশে গেছে এই আশ্রমের চারিপাশে গাছপালা প্রকৃতির সাথে। যার দিনটা শুরু হয় আশ্রমের পিছে জঙ্গলের সাথে সময় কাটিয়ে। প্রাণপ্রিয়া বয়সে বড় দেখে রহমান আর সেলিনা জঙ্গলে যাওয়ারে তাকে নিষেধ করেনি, তবে বাকি বাচ্চাদের যাওয়া নিষেধ। ঢাকার পূর্বাঞ্চলের কিছুটা গ্রাম সাইডের শান্তিনিবাস নামে এই আশ্রমটি অবস্থিত। নিরিবিলি চারিপাশের গাছগাছালি ঘেরা দুতলা বিশিষ্ট আশ্রম। আশ্রমটি দেখলে কেউ বলবে না এটা কোনো আশ্রম, বলবে এটা একটা পরিবারের বাড়ি, যেখানে অনেকগুলো বাচ্চা কাছে, একজন বয়স্ক পুরুষ আরেকজন মহিলার থাকে। শান্তিনিবাস নামে আশ্রমটি নামের মতো শান্তিতে ভরপুর, যেখানে ছোট ছোট বাচ্চাদের খুবই আদর যত্নে লালন পালন করা হয়। সাথে পড়াশোনার সুযোগ সুবিধাও আছে। আর এসব একমাত্র আশ্রমের মালিক হুমায়ুন আবরার তার জন্য সম্ভব। লোকমুখে আর এই আশ্রমের দায়িত্বে যারা আছে তাদের থেকে শোনা যায় তিনি অসহায়দের প্রতি কতটা দয়ালু। যাই হোক, শান্তিতে ভরপুর আশ্রমে সকালটা শুরু হয় খুব হইচইয়ের মধ্যে দিয়ে। ছোট ছোট ৭-৮ বছরের বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে নাস্তা খাইয়ে পাঠানো হয় স্কুলে। এসবের দায়িত্বে রয়েছে মিস সেলিনা, ৩০ থেকে ৩৫ বছরের মহিলা। স্বামী সংসার হারিয়ে এই আশ্রমের আশ্রয় নিয়েছে, আর এই বাচ্চাদের লালন পালন করার মধ্যে দিয়ে জীবন উৎসর্গ করেছে। আশ্রমের সব বাচ্চারা স্কুলে চলে গেলেও প্রাণপ্রিয়ার যাওয়া হয়নি, কারণ বছরের অনেকগুলো মাস কেটে গেছে। সে এসেছে কয়েকদিন ধরে, এই সময় স্কুল ভর্তি করানো যাবে না, তাই প্রাণপ্রিয়ার এই বছরটা গ্যাপ যাবে। কি আর করার, সময় কাটানোর জন্য মিস সেলিনার সাথে ঘরের কাজে হাত বুলানো শুরু করে। মিস সেলিনা মাঝে মাঝে অবাক হয় প্রাণপ্রিয়ার উপর। মেয়েটা খুব ছোট হলেও অনেকটা বুঝদার। এই যে এখন ফ্রি টাইমে খেলাধুলা করতে না গিয়ে তাকে সবজি কাটার কাজে হেল্প করছে। ইস, বড়ই আফসোস, এমন একটা মেয়ে তার হলে কি হতো। অবশ্য এখন ওই মেয়েটাকে সেই তো লালন পালন করবে। সেলিনা নিজের ভাবনার মাঝে প্রাণপ্রিয়ার দিকে তাকান। এতটুকু মেয়ের রূপের বর্ণনা দেওয়ার হয়তো উচিত হবে না, তবে মেয়েটি যেন খোদাতালা সব দিক দিয়ে নিখুঁতভাবে বানিয়েছে। দুধে আলতা গায়ের রং, বড় বড় চোখ, ঘন ঘন পাপড়ি, সরু নাক, পাতলা গোলাপের পাপড়ির মতো ঠোঁট, পিঠ পর্যন্ত চুল কিছুটা আঁকাবাঁকা, তবে মেয়েটার সাথে খুব মানিয়েছে। এত নিখুঁতভাবে বানানোর পরও খোদাতলা মেয়েটাকে অনাথ বানালো, সবই যেন ভাগ্য। মিস সেলিনা একা একা ভেবে দীর্ঘশ্বাস ফেলেন। সামনে বসা প্রাণপ্রিয়া খুব মনোযোগ দিয়ে সবজি পরিষ্কার করছে। তুমি কি খেলা করো প্রিয়া? আমি এসব করছি। প্রাণপ্রিয় চোখ তুলে মিসেস সেলিনার দিকে তাকায়। আমি তো বড় হয়ে গেছি আন্টি, আমি তোমায় হেল্প করতে চাই। হুম, বড় তো হয়েছো, তাহলে একটা কাজ করো। পিছনে যে জঙ্গলটা আছে তার শেষ মাথায় কয়েকটা আম গাছ আছে দেখেছিলাম, হয়তো আম ধরেছে। তুমি যদি পারো সেগুলো পেরে নিয়ে আসো, পারবে তো? প্রাণপ্রিয়া জঙ্গলে যাওয়ার কথা শুনে এক লাফে বসা থেকে দাঁড়িয়ে যায়।
আমি পারবো, তুমি শুধু অপেক্ষা করো। বলেই তাড়াহুড়োর মধ্যে দৌড়ে বের হতে নিলে সেনিলা সাবধানে বলতে যাবে, তার আগেই প্রাণপ্রিয়া হোঁচট খেয়ে নিচে পড়ে, তবে থামে না। পিছে না তাকিয়ে দৌড়। মিসেস সেলিনা হো হো করে হেসে ওঠে, নিজের কপালে নিজে চাটি মারে। সে জানতো এই চঞ্চল মেয়ে জঙ্গলের কথা শুনলে এক মুহূর্ত আর এখানে থাকবে না। প্রাণপ্রিয়া বের হয়ে আশ্রমের পিছের জঙ্গলের দিকে ছুটে যায়। বড় বড় গাছপালায় ঘেরা সবুজ জঙ্গল। প্রাণপ্রিয়ার মুখে এক চমৎকার হাসি। তার ছুটে যাওয়ার সাথে সাথে পিঠ পর্যন্ত চুলগুলো হেলে দুলে উঠছে। পরনে হলুদ রঙের, পা পর্যন্ত লম্বা গোল ফ্রক। মনে হচ্ছে জঙ্গলের ভিতর যেন এক হলুদ রঙের ছোট্ট পাখি মুক্ত মনে জমিনে দৌড়াচ্ছে। প্রাণপ্রিয়ার মুখে খিলখিল শব্দের হাসি। জঙ্গলের চারিপাশ জুড়ে গাছের প্রতিটা পাতা যেন তাকে কয়েকদিনই চিনে গেছে। কেমন তার হাসির সাথে বাতাসে নড়ছে। জঙ্গলের প্রতিটা পশু পাখি তার বন্ধু হয়ে গেছে। সে যে দৌড়াচ্ছে, সাথে জঙ্গলের ভিতর দিয়ে কিছু পাখি ছুটে চলছে। কি মনোমুগ্ধকর দৃশ্য। প্রাণপ্রিয়া কিছু দূর ছুটে জঙ্গলের একদম মাথায় চলে আসে। কয়েকদিনে সেই পুরো জঙ্গল মুখস্থ করে ফেলেছে। তবে এখন যে জায়গায় এসেছে এটা তার জঙ্গলের সবচেয়ে পছন্দের জায়গা। কারণ এই জঙ্গলের শেষে একটা বড় স্বচ্ছ ঝিল আছে, আর ঝিলের অপর পাশে এক বিশাল বড় রাজকীয় বাড়ি। যে বাড়িতে প্রাণপ্রিয়ার মতে খুব ভালো ভালো মানুষ থাকে। যাদের এই বিশাল বড় বাড়ি তাদের বিশাল বড় মনও আছে। আর এটা সত্যিও সে শুনেছে, এটা তাদের আশ্রমের মালিক হুমায়ুন আবরার তার বাড়ি। লোকটার মন কত বড়। আঙ্কেল আন্টি থেকে শুনেছে তাদের সবকিছু নাকি তিনিই দেন। কত দয়ালু। তাহলে এই বাড়ির সব মানুষও খুবই দয়ালু আর খুবই ভালো। প্রাণপ্রিয়ার মুখে মিষ্টি হাসি নিয়ে ছোট মনে নানান কথা ভাবতে থাকে। কিন্তু সে যা ভাবছে আসলে কি তা? নতুন জীবনে মাত্র শুরুতে পা রেখেছে সে। তার সরল মনে ভাবনা বাস্তবে কি এমনই থাকবে, নাকি এই ভাবনা পাল্টে চলে আসবে শুধুই ঘৃণা? মিস সেলিনা কথা মতো প্রাণপ্রিয়া আম গাছের সামনে দাঁড়িয়ে আছে। অনেকগুলো আম গাছ। গাছগুলোর উচ্চতা বেশি না হলেও মোটাসোটা আর ডালপালে ছড়ানো গাছ। অনেকগুলো আম গাছ। গাছগুলোর উচ্চতা বেশি না হলেও মোটাসোটা আর ডালপালা ছড়ানো গাছ। প্রাণপ্রিয়া সময় নষ্ট না করে সুরসুর করে অভিজ্ঞতার সাথে গাছে উঠে পড়ে। গাছে উঠতে অনেকগুলো আধা পাকা আম দেখতে পায়। নিজের সাথে কোনো ঝুড়ি নিয়ে না আসার কারণে হাত বাড়িয়ে আমগুলো নিয়ে মাটিতে একটার পর একটা ফেলা শুরু করে। ছোট ও প্রাণপ্রিয়া এই কাজ করতে যেন ভীষণ মজা পাচ্ছে। সে আস্তে আস্তে গাছের অনেকটাই উপরে উঠে একটা ডালে বসে। প্রাণপ্রিয়া এতদিন জঙ্গলে সে ঘোরাঘুরি করলেও গাছে ওঠেনি, এমন বসে থাকেনি, কিন্তু আজ বসে আছে। এখান থেকে ঝিলের ওই পারে রাজকীয় বাড়িটারও ভালোভাবে দেখা যাচ্ছে। সাদা রঙের বিশাল বড় বাড়ির সামনে গার্ডেনে নানান রঙের ফুল গাছ। প্রাণপ্রিয়া জঙ্গলে ফুল গাছ দেখেছে, তার কাছে ফুল অনেক পছন্দের। তাই মনে একটা ইচ্ছা জাগে সুন্দর বাড়িটা গিয়ে একদিন সামনে থেকে ফুলগুলো দেখে আসবে। হ্যাঁ, সে দেখবে। ছোট মনে রং বেরঙের ভাবনা ভাবতে থাকে প্রাণপ্রিয়া। এরপর কিছু সময় পার হলে আবারও গাছ থেকে আম পাড়া শুরু করে। তবে হঠাৎ একটা বিকট শব্দ শুনে চমকে ভয়ে গাছের ডাল জাপটে ধরে। তার আত্মাটা যেন কেঁপে উঠল। এমন বিকট শব্দ আজ পর্যন্ত ছোট প্রাণপ্রিয়া শুনেনি। কোথা থেকে এ শব্দ আসলো ভেবে আশেপাশে খুঁজতে থাকে। খোঁজার মাঝে আবারও সেই শব্দ। এবার মেয়েটা এক চিৎকার দিয়ে ঘাড় ঘুরিয়ে পিছে তাকাতেই ডাগর ডাগর চোখ দুটো দিয়ে দেখতে পায় নিচে অত্যন্ত সুদর্শন এক যুবক। তার দিকে এক বিশাল বড় বন্দুক তাক করে আছে। ছোট প্রাণপ্রিয়া এই জঙ্গলে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখবে কখনো ভাবতেও পারেনি। মেয়েটা ভয়ের সাথে সাথে কেঁদে ওঠে। নিচে বন্দুক নিয়ে দাঁড়ানো ছেলেটির চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। ঘাড় বাঁকা করে এক পলক নিচে পড়ে থাকা আমগুলো দেখে আবার মেয়েটার দিকে আরো শক্তভাবে বন্দুক তাক করে বিকট শব্দে আবারও গুলি ছুড়ে। গুলি একদম প্রাণপ্রিয়ার পাশ দিয়ে একটা পাখির শরীরে গিয়ে লাগে। এদিকে প্রাণপ্রিয়া ভয়ে চিৎকার দিয়ে গাছ থেকে ধপাস করে নিচে পড়ে যায়। গাছের উচ্চতা কম বলে এতটা ব্যথা না পেলেও হাঁটু ছিলে হালকা রক্ত বের হতে থাকে। ব্যথায় কুকুরে উঠে ছোট প্রাণপ্রিয়ার সাথে ভয় তো আছে, তবে বন্দুক ধরা ভয়ঙ্কর ছেলেটি এখনো বন্দুক তার দিকে তাক করে আছে। প্রাণপ্রিয়া ভ্যা ভ্যা করে কান্না শুরু করে। দয়া করে মারবেন না, দয়া করে মারবেন না আমায়। আমি কোনো কিছু করিনি, আমি শুধু আম পাড়ছিলাম। আমি ওই সামনের আশ্রমটায় থাকি। আমায় আমায় মারবেন না প্লিজ। সামনের যুবক ছেলেটি বন্দুক নিচে নামায়, তবু দু চোখে তার তীক্ষ্ণতায় ভরপুর। ছোট প্রাণপ্রিয়া ছেলেটাকে বন্দুক নামাতে দেখে ঢোক গেলে তার ভীত কান্নারত চাহনি দেখলে যে কেউই বলবে এই মেয়ে এখনই বেহুশ হয়ে পড়বে। কিন্তু না, প্রাণপ্রিয়া সামনের ছেলেটি থেকে চোখ সরিয়ে চোখ এদিক ওদিক ঘুরায়। মনে অল্প একটু সাহস জাগায় তাকে পালাতে হবে, না হলে হয়তো এখানে তার জীবন শেষ। সামনের যুবকটি ছোট মেয়েটার ভাব প্রতিক্রিয়া দেখছে, সাথে মেয়েটার পায়ে আঘাত পেয়েছে এটাও চোখে পড়ে। প্রাণপ্রিয়া আঘাত পাওয়া পা নিয়ে আস্তে আস্তে বসা থেকে উঠে এরপর সে এক চিৎকার দিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড়। যুবক ছেলেটি পিছন দিক থেকে ছোট মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে ঠোঁট আউড়ে বলে, ইডিয়েট। প্রাণপ্রিয়া নিজের জীবন নিয়ে দৌড়াচ্ছে, তার মুখ দিয়ে আর শব্দের চিৎকার। তার পায়ে যে ব্যথা ভয় মাথা থেকে চলেই গেছে। সে দৌড়াতে দৌড়াতে আশ্রমে এসে দরজার সামনে মুখ থুবড়ে পড়ে। ব্যথার উপর যেন আবারও ব্যথা। মিসেস সেলিনা হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে ছুটে আসে। সে প্রাণপ্রিয় চিৎকার শব্দ শুনেছে। কি হলো কি হলো?
এমন চিৎকার কেন? কি হয়েছে? প্রাণপ্রিয়া মিসেস সেলিনার কণ্ঠস্বর শুনে আরো শব্দ করে দরজার সামনে বসে কান্না করা শুরু করে। আতঙ্কিত চোখে মিসেস সেলিনা প্রাণপ্রিয়ার অবস্থা দেখেন। মেয়েটার জামা কাপড়ে ধুলোবালি লেগে আছে, সাথে হলুদ রঙের জামায় লাল রঙের ফোঁটা। তিনি দ্রুত প্রাণপ্রিয়ার কাছে এসে তাকে ধরে পাশে একটা সোফায় বসান। তোমার জামায় রক্ত কেন? তুমি কি ব্যথা পেয়েছো? গাছ থেকে পড়ে গিয়েছো? কোথায় ব্যথা পেয়েছো? আমাকে দেখাও। প্রাণপ্রিয়ার কান্নারত কণ্ঠ। আমি ব্যথা পেয়েছি, অনেক ব্যথা পেয়েছি, কিন্তু আমাকে ওই জঙ্গলে একটা ভয়ঙ্কর ছেলে বন্দুক দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আমি ভয় পেয়ে গাছ থেকে পড়ে যাই আর দৌড়ে চলে আসি। প্রাণপ্রিয়ার কথা শুনে সেলিনা প্রচন্ড অবাক হয়ে তার মুখের সামনে হাত চলে যায়। তার দুই ভ্রু কুঁচকে গেছে, কারণ আশ্রমের লোক আর আবরার পরিবারের লোকদের ছাড়া এই জঙ্গলে বাহিরের কেউ আসা নিষেধ। তাহলে কে? তিনি জিজ্ঞাসা করেন। ছেলেটা দেখতে কেমন ছিল? প্রাণপ্রিয়া ইতিমধ্যে কান্না করতে করতে হেঁচড়ে ফেলেছে। সে নাক টানে। ছেলেটা অনেক লম্বা আর অনেক সুন্দর আর আলাদা। প্রাণপ্রিয়ার অদ্ভুত বর্ণনা সেলিনা একটু ভাবনায় পড়ে যায়। সে জানালার বাহিরের দিকে তাকিয়ে খানিকক্ষণ ভাবে, অতঃপর হঠাৎ তার মুখে খুবই স্বচ্ছ একটা হাসি চলে আসে। তুমি হাসছো কেন আন্টি? তুমি চুপ হয়ে গেলে কেন আন্টি? প্রাণপ্রিয়া হেঁচকি তুলে জিজ্ঞাসা করে। সেলিনা কিছু বলে না। সে বসা থেকে উঠে পাশের একটা ঘর থেকে ওষুধের বক্স নিতে চলে যায়। প্রাণপ্রিয়া নাক টানতে টানতে সেলিনা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মিনিট দুয়েক পর হাতে একটা ওষুধের বক্স নিয়ে সেলিনা আবারও চলে আসে আর প্রাণপ্রিয়া পাশে এসে বসবে। আমাদের তো জানাতে হবে এই জঙ্গলে একটা ভয়ঙ্কর ছেলে আছে। সেলিনা শব্দ করে হেসে প্রাণপ্রিয় আর হাঁটুর আঘাতে স্যাভলন লাগাতে লাগাতে তিনি বলেন। ভয় পেও না, তোমাকে কেউ মারতে চায়নি। প্রাণপ্রিয়ার কপাল কুঁচকে ফেলে। সে ব্যথা পেয়েছে, কান্না করছে আর ভয়ঙ্কর ছেলের কথাও বলল। তুমি এটা কিভাবে বলছো আন্টি? তুমি আমার কথা বিশ্বাস করনি তাই না? প্রাণপ্রিয়ার কান্নারত রাগ মিশ্রিত কণ্ঠে। আমি তোমার কথা বিশ্বাস করছি, আমার ছোট্ট প্রিয়া, কিন্তু তুমি জিনিসটা না বুঝে ভয় পেয়েছো। তুমি যার কথা বলছো সে তোমাকে মারতে চায়নি। সে এই জঙ্গলে পাখি শিকার করতে এসেছে। এর জন্য বলছি, ভয় পেও না। মিসেস সেলিনার কথা শুনে প্রাণপ্রিয়ার সাথে সাথে হেঁচকি থেমে যায়। সেলিনা আঘাত পরিষ্কার করে সেখানে ব্যান্ডেজ লাগিয়ে মেয়েটার চোখের পানি মুছে দেয়। এরপর বলেন। তুমি যাকে দেখেছো সে বড় সাহেবের ছেলে, দাবিয়ান আবরার, আমাদের ছোট সাহেব। সে যখন বাংলাদেশে আসে মাঝে মাঝে এই জঙ্গলের পাখি শিকার করে, আর আজও হয়তো এসেছে, কিন্তু তুমি ভুল ভেবেছো। আর ছোট সাহেবও হয়তো তোমাকে চিনতে পারেনি। যাই হোক, তুমি উপরে গিয়ে নিজের জামাটা বদলে আসো, রক্তের দাগ ভরে আছে। প্রাণপ্রিয়া আন্টির কথা শুনে নাক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ে। এর মানে ভয়ঙ্কর ছেলেটা তাকে মারতে চায়নি, পাখি মারছিল। কিন্তু বিশাল বন্দুক তো তার দিকে তাক করা ছিল। সে কি পাখি নাকি? তুমি পাখি হতে যাবে কেন? সেলিনা প্রাণপ্রিয়ার গালে হাত দিয়ে বলেন। তাও ঠিক, কিন্তু তাহলে তো আরো বেশি ভয়ঙ্কর। কত বড় নিষ্ঠুর মনের মানুষ এভাবে প্রকৃতির এক অংশকে মেরে ফেলতে পারে? না, লোকটি ভালো না। ছোট মনে প্রাণপ্রিয়া একা ভেবে ওঠে। তখনই কানে আসে বাহিরে বাচ্চাদের হইচই করার শব্দ, সাথে মিস্টার রহমান কারোর সাথে কথা বলছেন। এটাও হালকা শোনা যাচ্ছে। মিসেস সেলিনাকে এসেছে দেখার জন্য বসা থেকে উঠে সদর দরজার কাছে চলে যান। প্রাণপ্রিয়া কৌতূহল বশত ব্যথা পানি আস্তে আস্তে হেঁটে মিস সেলিনার পাশে গিয়ে দাঁড়ায় আর দেখতে পায় উঠানে একজন মধ্যবয়স্ক পাঞ্জাবি পরা লোক চেয়ারে বসে আছেন। তার পাশে কালো স্যুট পরা আরেকজন লোক দাঁড়ানো, আর তাদের দুজনের সামনে রহমান দাঁড়িয়ে খুব বিনয়ের সাথে কথা বলছেন। এক পাশে বাচ্চারা হাতে ছোট ছোট গিফটের বক্স নিয়ে হইচই করছে। মিসেস সেলিনা শাড়ির আঁচলটা মাথায় দিয়ে হাসি মুখে সামনের মধ্যবয়স্ক লোকটিকে উদ্দেশ্য করে সালাম দেন। চেয়ারে বসা লোকটিও সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করেন। কেমন আছো সেলিনা? সেলিনা বিনয়ের সাথে বলে। জি, খুব ভালো বড় সাহেব, আপনি কেমন আছেন? মধ্যবয়স্ক লোকটি খুব সুন্দর করে হাসেন। তোমাদের দয় বেশ ভালো আছি, আর এখন তো বাচ্চাদের দেখে আরো ভালো হয়ে গেছি। প্রাণপ্রিয়া সেলিনার পাশে দাঁড়িয়ে বোকা চাহনিতে বড়দের কথা শুনে সে এতটুকু বুঝতে পারে মধ্যবয়স্ক লোকটি আর কেউ নয়, তিনি হুমায়ুন আবরার বড় সাহেব, এখানকার মালিক, যার কথা সে শুনেছে। হুমায়ুন সেলিনা আর রহমানের সাথে কথা বলার মাঝে সেলিনার পাশে দাঁড়ানো 13 বছরের ছোট্ট মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করেন। ও কি নতুন, যার কথা আমি শুনেছিলাম? জি বড় সাহেব, খুব ভদ্র আর মিষ্টি একটা মেয়ে, বাকি বাচ্চাদের সাথে খুবই ভালোভাবে মিশে গেছে।
হুমায়ুন প্রাণপ্রিয়ার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে রহমানের কথা শুনে এরপর ইশারা করে প্রাণপ্রিয়াকে ডাক দেন। বড় সাহেবের ইশারা দেখে প্রাণপ্রিয়ার পাশে দাঁড়ানো সেলিনার দিকে মুখ তুলে তাকায়। সেলিনা মুখে হাসি নেই, মাথায় হাত বুলিয়ে বলেন। যাও, তোমাকে ডাকছেন। সেলিনার কথা শুনে প্রাণপ্রিয়া মুখ ঘুরিয়ে গুটি গুটি পায়ে মাথা নিচু করে হুমায়ুনের সামনে গিয়ে দাঁড়ায়। তার ভেতরটা ভয়ে কেমন ধুকপুক করছে, সে নার্ভাস। হুমায়ুন মিষ্টি ছোট মেয়েটাকে দেখে কিছু বলবেন, তখনই পিছিয়ে পায়ের শব্দ শুনে তিনি ঘুরে তাকান। ওহ দামিয়ান, তুমি? তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এখানে এসো। ছোট্ট প্রাণপ্রিয়া দামিয়ান নামটা একবার শুনেছিল, কিন্তু তার মাথায় তখন আটেনি, তাই আপাতত ওর নার্ভাসের জন্য মাথা নিচু করে আছে। হুমায়ুন আবরা ছেলের দিকে মুখ ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছোট মেয়েটার দিকে ফের তাকান, এরপর খুব নরম স্বরে জিজ্ঞাসা করেন। কি নাম তোমার মা? প্রাণপ্রিয়া ঢোক গিলে তোতলানো শব্দ নিজে বলে। প্রাণপ্রিয়া। বলেই সে চোখ তুলে উপরে তাকায়, আর সাথে সাথে ভীত হয়ে এক চিৎকার দিয়ে ওঠে। উপস্থিত সবাই প্রাণপ্রিয়া চিৎকার শুনে হতভম্ব। জড়সড় হয়ে সেলিনার পিছে দাঁড়িয়ে আছে প্রাণপ্রিয়া। সামনের দুটো চেয়ারে হুমায়ুন আর দামিয়ান বসা। উপস্থিত সবাই প্রাণপ্রিয়া চিৎকারের কারণ সেলিনার থেকে শুনেছে। বাচ্চা মেয়ে কি আর করার বুঝতে পারেনি, এজন্য মিসেস সেলিনা আর রহমান খুবই দুঃখিত। হুমায়ুন আশ্রমের কিছু দরকারি কথা বলার সাথে তার পাশে দাঁড়ানো কালো স্যুট পরা লোকটাকে দিয়ে একটা বড় কার্টুন বক্স প্রাণপ্রিয়ার জন্য দেন। বাকি বাচ্চাদের সাথে প্রাণপ্রিয়া নতুন আর বয়সে বড় বলে তাকে বড় একটা উপহার দিয়েছেন। জড়সড় হয়ে দাঁড়ানো প্রাণপ্রিয়া সেলিনার পিছ থেকে উকি বেড়ে বাক্সটা দেখে সাথে ভীত চোখে সুদর্শন যুবক ভয়ঙ্কর ছেলেটিকেও দেখে, যে তার দিকে খুবই শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। আশ্রমের বিশাল বড় গেটে পার হয়ে বাঁদিকে সোজা কিছু দূর হাঁটলে বিশাল রাজকীয় আবরার মেনশন। এক কথায় আবরার মেনশন পার হয়ে শান্তিনিবাস আশ্রমে যেতে হয়, কিন্তু আশ্রম থেকে আবার মেনশনে আশ্রমের জঙ্গলের পিছে। যাই হোক, আশ্রম থেকে বের হয়ে হুমায়ুন আর দামিয়ান সরু পিচঢালা রাস্তা দিয়ে ধীর গতিতে বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। তাদের পিছে কালো স্যুট পরা লোক, যিনি আসলে হুমায়ুন আবরারের অ্যাসিস্ট্যান্ট। তাদের তিনজনের হাঁটার মাঝে আবরার পরিবারের সম্পর্কে জানা যাক। বাংলাদেশি নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন হলেন হুমায়ুন আবরার। তাকে বাংলাদেশের কয়েকজন ধনী ব্যক্তিদের মধ্যে একজন গণনা করা হয়, আর তার একমাত্র ছেলে দামিয়ান আবরার। তবে দামিয়ান একজন রাশিয়ান নাগরিকের কারণ হলো হুমায়ুন আবরারের স্ত্রী ক্যাথরিন, তিনি ছিলেন একজন রাশিয়ান। ব্যবসায়িক কাজে হুমায়ুন অনেক বছর রাশিয়া থাকার ফলে সেখানকার একজন ব্যবসায়ীর একমাত্র মেয়ে ক্যাথরিনের সাথে ব্যবসায়িক ক্ষেত্রে তার বিয়ে হয়েছিল। এরপর দামিয়ানের জন্ম, কিন্তু বছর দশেকের পরে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের দুজনেরই মত ছিল, আর তাদের একমাত্র ছেলেকে দুজনেই হারাতে চায়নি। তাই নিজেদের মধ্যে ঝামেলা না করে দামিয়ানের ইচ্ছে মতো সে যেখানে থাকার যা করার তার উপর ছেড়ে দিয়েছিলেন তারা। আর দামিয়ানও খুব অল্প বয়সে সিদ্ধান্ত নিয়েছিল সে সবসময় সবসময় রাশিয়াতেই থাকবে, তবে বাবার কাছে প্রতি বছর আসবে। তার জীবনের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বাবার মতই সবার প্রথম। তাছাড়া হুমায়ুন আবরারের ব্যক্তিগত জীবনের পর তার পারিবারিক সদস্যদের মধ্যে তার ছোট ভাই হাবিব আবরার, স্ত্রী রাইমা, তাদের দুজনের একমাত্র ছেলে আহনাব। সে দামিয়ানের 2 বছরের ছোট। বাকি তাদের সম্পর্কে গল্পের সাথে আরও জানা যাবে। আপাতত তিনজন আবরার মেনশনে পৌঁছে গেছেন। সাদা ফকফকে টাইলসের সিঁড়ি বেয়ে বিশাল বড় সেগুন কাঠের কারুকাজের নকশা করা সদর দরজা দিয়ে সুবিশাল বসার ঘরে ঢুকেন। বসার ঘরের চারিপাশে সৌন্দর্যে বোঝা যাচ্ছে হুমায়ুন সবকিছু নিয়ে কতটা যত্নশীল আর রুচিশীল। বসার ঘরে সাদা রঙের সোফায় হাবিব আর তার স্ত্রী রাইমা বসে তাদের জন্য অপেক্ষা করছিলেন। পাশে আরেকটা সোফায় পায়ের উপর পা তুলে শুয়ে আছে এই বাড়ির আরেক ছেলে আহনাফ। আপনাদের জন্য অপেক্ষা করছিল ভাইজান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার টেবিল সাজিয়েছি। হুমায়ুন কিছুটা পথ হাঁটার ফলে হালকা রেস্টের জন্য ছোট ভাইয়ের পাশে সোফায় বসেন। দামিয়ান দাঁড়িয়ে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। সোফায় শুয়ে থাকা আরিয়ানের চোখ বন্ধ, তবে হঠাৎ হাবিবের ধমক শুনে চট করে উঠে বসে আশেপাশে তাকায়। ভাতিজার কাণ্ডে হুমায়ুন হালকা হেসে ফেলেন। আহনাফ চারিপাশে তাকিয়ে বড় বাবা আর তার চাচাতো ভাই দামিয়ানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাবাকে বলে, দিলে তো স্বাদের ঘুমটা নষ্ট করে। হাবিব কড়া চোখে তাকায়। স্টুপিড ছেলে, বড়রা বসে আছে আর তুমি মাঝখানে ঘুমিয়ে আছো, এটা কি ভদ্রতা? হাবিব, কোনো ব্যাপার না, এখন বকাঝকা করো না। ভাই, আপনি ওকে মাথায় তুলছেন, বয়সের সাথে সবকিছু শিখতে হবে। আমাদের দামিয়ানকে দেখেন, মাত্র 2 বছরের বড়, কিন্তু দুজনের মধ্যে তফাৎ আকাশ পাতাল। ছোট ভাইয়ের এই কথায় হুমায়ুন সাথে সাথে হতাশার শ্বাস ফেলেন। দামিয়ান পা বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। আহনাফ বসা থেকে উঠে এক প্রকার ভেগে যাওয়ার মতো দামিয়ানের পিছে সেও হাঁটা ধরে। তার যাওয়ার পর হুমায়ুন
সোফায় হেলান দিয়ে বসে ভাবে তার ছেলে 20 বছরের যুবক, তবে বয়সের তুলনায় বেশ ম্যাচিওর। নিজেকে ইচ্ছে করে যেন বড় বানিয়ে রাখে। পড়াশোনার দায়িত্ব আর বিচক্ষণ ঠান্ডা মাথার বুদ্ধি সবকিছু মিলিয়ে সবসময় সবার কাছে সে প্রশংসনীয়। এর জন্য সেও খুব খুশি, কিন্তু তার কাছে আহনাফের চঞ্চলতা পছন্দের এমনটা না। সে সব দিক দিয়ে পিছিয়ে, তবে তার ভাতিজা তার মনের মতো। আশ্রমের দোতলায় বিশাল বড় একটা হলরুমের মতো ঘর, যেখানে দুপাশে সারিবদ্ধ করে 4টা করে সিঙ্গেল খাট রাখা। বাচ্চাদের আকর্ষণের জন্য ঘরে নানান রং দিয়ে দেয়ালে কার্টুন আর্ট করা। তাদের প্রয়োজনীয় জিনিস রাখার জন্য দেয়ালে ফিট করে রাখার ব্যবস্থা আছে, যাতে বাচ্চাদের নিজে থেকে কোনো কিছু নিতে সমস্যা না হয়। সব থেকে আকর্ষণীয় হলো এই ঘরের দুটি বিশাল বড় বড় জানালা, যেটা দিয়ে এর সামনের উঠানের জঙ্গল দেখা যায়। আর জঙ্গল দেখা যায় জানলার পাশে একটা সিঙ্গেল খাট প্রাণপ্রিয়ার জন্য সেলিনা ঠিক করে দিয়েছেন যেদিন সে প্রথম এসেছিল। যাই হোক, এখন প্রাণপ্রিয়া নিজ সিঙ্গেল খাটে বসে আছে। তার পাশের খাটগুলোতে বাচ্চারা দুপুরের খাবার খেয়ে এখন ঘুম, তবে তার চোখ দুটো জানালার বাহিরে। দুপুরে ঘুমানোর অভ্যাস নেই, তাই বাইরে তাকিয়ে ভাবছে কি করবে। খুবই বোরিং সময় লাগছে এখন, তাই বাইরের দিকে তাকিয়ে হাঁ করে শ্বাস ফেলে। এরপর এভাবে কেটে যায় কিছু সময়। অতঃপর না, আর ভালো লাগছে না, এবার বাহিরে যাওয়া উচিত। কিন্তু আন্টি যদি বকা দেয় ভেবে কিছুক্ষণের জন্য প্রাণপ্রিয়া থেমে যায়। অতঃপর ফের ভাবে কোনো ব্যাপার না, খেলাম না হয় একটু বকা। ভাবনা অনুযায়ী খাট থেকে নেমে পড়ে প্রাণপ্রিয়া আর স্লিপার জুতোটা পড়তে থাকে। তখনই চোখ যায় তার খাটের নিচে বক্সের দিকে, যে বক্সটা উপহার হিসেবে বড় সাহেব তাকে দিয়েছিলেন। ব্যাস, এখানে বাইরে যাওয়ার ভাবনা শেষ। সে কপাল হালকা গুটিয়ে খাটের নিচ থেকে বড় কার্টুন বক্সটা বের করে এরপর প্রচণ্ড কৌতূহল নিয়ে সেটা খুলতে থাকে। বক্সটা অনেকগুলো স্কচ টেপ দিয়ে লাগানো, তাই খুলতে একটু সময় লাগছে ছোট মেয়েটার। তবে যখন বক্সটা খুলে তার চোখ দুটো খুশিতে চকচক করা শুরু করে, সাথে ঠোঁটের কোণে হাসি। বক্সের ভেতর তার প্রয়োজনীয় জামাকাপড়, পরিপাটি থাকার কিছু সামগ্রী, আর সব থেকে খুশি হয় বক্সে তার জন্য ড্রয়িং খাতার অনেক অনেক রং পেন্সিল রাখা, যেগুলো ছোট প্রাণপ্রিয়ার খুবই শখের, কারণ সে ড্রয়িং করতে খুবই ভালোবাসে। সাথে সাথে সে বক্স থেকে ড্রয়িং খাতার রং পেন্সিলগুলো বের করে খুশি মনে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। দুপুর সময় পার হয়ে বিকেল গ্রীষ্মের উত্তপ্ত সূর্যের তাপ কমে এসেছে। বাইরে এখন মৃদু বাতাস, গাছগাছালিতে পাখির কিচিরমিচির শব্দ। এমন সুন্দর পরিবেশে আবরার ম্যানশনের গার্ডেনে চায়ের আসর জমেছে। বাড়ির সকলে উপস্থিত। বেতের সোফায় সবাই আয়েশি ভঙ্গিতে বসা। হুমায়ুন চায়ের কাপে ঠোঁট ছোঁয়ান, তার পাশে হাবিব, রাইমা কাপে চা ঢালছে। বরাবর আহনাফ আর দামিয়ান দুজন কোনো ব্যাপার নেই, তারা কথা বলছে। হুমায়ুন হাতের কাপটা টেবিলে রাখেন। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তাই করবে? হ্যাঁ। তোমার সকল সিদ্ধান্তে আমার মত আছে, এটাতেও থাকবে। কিন্তু তুমি এখনো বয়সে খুব ছোট। তুমি কি পারবে পড়াশোনার সাথে তোমার নানার ব্যবসায়ও মনোযোগী হতে? দামিয়ান চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায়। পারবো, মম বলেছে সবকিছুতে আমাকে সাহায্য করবে। হুমায়ুন ছেলের কথায় মাথা নাড়ান। অবশ্য তোমার মম যখন এই বিষয়ে দায়িত্ব দিচ্ছে, কিছু একটা ভেবেই দিচ্ছে। কিন্তু খেয়াল রাখবে তোমার পড়াশোনার কোনো কিছুতে যাতে প্রভাব না পড়ে। তাহলে কি দামিয়ান বাংলাদেশ এখন আর আসতে পারবে না? কারণ সবকিছু নিয়ে তো ব্যস্ত হয়ে পড়বে। হ্যাঁ, আপাতত কয়েক বছরের জন্য আসতে পারবো না। সেখানে থেকে ব্যবসা পুরোপুরিভাবে বুঝতে হবে। এ ব্যাপারে মম আমাকে রিকোয়েস্ট করেছে। হুমায়ুন কিছুটা চিন্তিত মুখে দামিয়ানের দিকে তাকিয়ে থাকে। ক্যাথরিনের বাবা 1 বছর আগে মারা গেছেন। হুমায়ুন এটা শোনার পর ক্যাথরিনের সাথে কথা বলেছিলেন। এরপর সবকিছু ক্যাথরিনই সামলাচ্ছে। কিন্তু হঠাৎ এত অল্প বয়সী ছেলেকে ব্যবসায় জড়ানো অবশ্যই কোনো কারণ আছে। যাই হোক, এই ব্যাপারে মাথা ঘামানো ঠিক হবে না, কারণ ক্যাথরিন খুবই দায়িত্বশীল আর যত্নশীল একজন মা। সে যা করবে ভালোর জন্যই করবে। নতুন দিনের শুরু। গ্রীষ্মকালের কাঠফাটা রোদে বাহিরে সকাল থেকে রৌদ্রের উত্তপ্ত তাপ, সূর্যের তীব্র কিরণে চকচকে দিনটা বেশ ক্লান্তকর। তবে সেলিনা সকাল থেকে নিজ দায়িত্ব পালন করছেন, আর তাকে প্রাণপ্রিয়া খুব মনোযোগ দিয়ে দেখছে। সেলিনা প্রতিদিনকার মতো সকালে বাচ্চাদের ঘুম থেকে উঠে নাস্তা করে স্কুলে পাঠিয়ে এখন ঘরের কাজ করছেন। প্রাণপ্রিয়া কিছুক্ষণ আগে সাহায্য করার কথা বললে কাটকাট কণ্ঠে সে না বলে দিয়েছেন। সে হাতের কাজ খুব দ্রুত তার সাথে শেষ করেন, এরপর সোফায় বসেন। এই সকাল সময়টা আশ্রমে সে আর প্রাণপ্রিয়া একাই থাকে। সেলিনার পাশে প্রাণপ্রিয়ার দিকে তাকান, খেয়াল করলেন কাল বড় সাহেবের দেওয়া উপহার থেকে কলাপাতা রঙের একটা ফ্রক পরেছে প্রাণপ্রিয়া। এটা কি তোমার উপহারের জামা? প্রাণপ্রিয়া মিষ্টি হাসি নিয়ে উপর নিচ মাথা নাড়ায়। সেলিনা সুন্দর একটা হাসি ঠোঁটে টানে। খুব সুন্দর লাগছে বলেই হঠাৎ থেমে যায়, কপালটা হালকা কুঁচকে ফেলেন। আন্টির এমন কপাল কুঁচকাতে দেখে প্রাণপ্রিয়া চোখ দুটো পিটপিট এক নজর নিজের দিকে তাকায়। সেলিনা বসা থেকে উঠে পা বাড়িয়ে পাশের একটা ঘরের দিকে চলে যান। প্রাণপ্রিয়া তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবে কি হলো? কিছুক্ষণ পর পাশের ঘর থেকে সেলিনা হাতে একটা চিরুনি আর হেয়ার ব্যান্ড নিয়ে প্রাণপ্রিয়ার সামনে এসে দাঁড়ান। খুব সুন্দর লাগছে। পিছনে ঘুরো প্রিয়া,
আন্টির কথা শুনে প্রাণপ্রিয়া বোকার মতো সেলিনাকে দেখে সে বুঝতে পারছে না কিছু। তা দেখে সেলিনা হাঁ করে শ্বাস ফেলেন। এরপর নিজেই প্রাণপ্রিয়ার কাঁধ ধরে পিছু ঘুরিয়ে দেন আর সুন্দর করে চুল চিরুনি করে পিঠ পর্যন্ত চুলগুলোকে বেনি করে একপাশে রেখে প্রাণপ্রিয়াকে আবারও নিজের দিকে ঘোরান। সব সময় পাগলের মতো চুল এলোমেলো করে না রেখে এখন থেকে এমন করে বেঁধে রাখবে, ঠিক আছে? প্রাণপ্রিয়ার চোখ দুটো পিটপিট করে তার বেনি করা চুলে হাত দেয়। এভাবে কেউ কখনো তার চুল বেঁধে দিয়েছিল নাকি মনে নেই। হয়তো অনেক ছোট থাকতে মা দিয়েছিল, কিন্তু এখন প্রাণপ্রিয়া ছলছল চোখে সেলিনার দিকে তাকায়। সেলিনা নিজের মতো নানান আদেশ দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ প্রাণপ্রিয়া তাকিয়ে থেকে হঠাৎ ঠোঁট এলিয়ে হেসে সেলিনাকে জাপটে জড়িয়ে ধরে। সেলিনার সাথে সাথে কথা বন্ধ হয়ে যায়। সে অবাক। তুমি খুব ভালো আন্টি, আমি সব সময় তোমার সাথে থাকতে চাই, সব সময়। এই আশ্রম ছেড়ে, তোমাদের ছেড়ে কখনো কোথাও যেতে চাই না আমি, আর কোথাও যাবও না কখনো আমি। সেলিনা ছোট মেয়েটার কথা শুনে অনেকটা স্তব্ধ হয়ে যায়। মেয়েটা তাদের ছেড়ে না যাওয়ার কথা বলছে, এত সরল মনের। তবে সে যদি সত্যি থাকতে চায়, বড় হওয়ার পর তারাও তাহলে তাকে রেখে দেবেন। সেলিনা মনে মনে ভেবে প্রাণপ্রিয়ার মাথায় হাত বোলান। প্রাণপ্রিয়ার ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে সেলিনার দিকে তাকায়। সেলিনাও হাসেন। আবরার মেনশনের বিশাল বড় গেটের সামনে সাদা রঙের দুটো গাড়ি আসতে দারোয়ান দ্রুত গেট খুলে দিল। গাড়ি দুটো ধীর গতিতে গেটের ভিতরে ঢুকে পড়ে। সদর দরজার সামনে হুমায়ুন, হাবিব আর রাইমা দাঁড়িয়ে। সাদা রঙের গাড়ির দুটো তাদের সদর দরজা বরাবর এসে থামতেই হুমায়ুনের ঠোঁটে হাসি ফুটে ওঠে। গাড়ির দরজা খুলে ভেতর থেকে একজন পুরুষ আর মহিলা বের হন। সাথে আরেকটা গাড়ি থেকে যুবক একটা ছেলে আর 16 বছরের একটা মেয়ে বের হয়। হুমায়ুন অত্যন্ত খুশি মুখে সামনে এগিয়ে জড়িয়ে ধরেন পুরুষটিকে। ওয়েলকাম মিস্টার চৌধুরী, অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটল। আমরা দুঃখিত মিস্টার আবরার, আমাদের জন্য অপেক্ষা করতে হয়েছে আপনাদের। কোনো দুঃখিত ফর্মালিটি না মিস্টার চৌধুরী, না হলে এত বছরের পার্টনারের সম্পর্ক ফর্মালিটিতেই থেকে যাবে। এখন ভেতরে চলুন, অনেকটা পথ জার্নি করে এসেছেন। সুবিশাল বসার ঘর। রাইমা আগে থাকতে গেস্ট আসবে বলে সার্ভেন্টদের দিয়ে সবকিছু ব্যবস্থা করে রেখেছেন। মিস্টার চৌধুরীরা বসার ঘরে সোফায় বসতে কয়েকজন সার্ভেন্ট এসে কিছু নাস্তা আর কোল্ড ড্রিঙ্কস রেখে যায়। বসার ঘরে এক পাশে সোফায় মিস্টার আদনান, তার স্ত্রী শায়লা বসা, আরেক পাশে ছেলে রিহান আর মেয়ে সারা। হুমায়ুন আবরারের ব্যবসায়িক পার্টনার এই আদনান চৌধুরী। ব্যবসায়িক ক্ষেত্রে তাদের মধ্যে নতুন ডিল হচ্ছে। তাদের মধ্যে সম্পর্ক ভালো বলে ফ্যামিলিগত ইনভাইটের মাধ্যমে ডিল করবে। আপাতত বসার ঘরে দুই পরিবারের মধ্যে নানান কথা চলছে। তাদের কথোপকথনের মধ্যে উপস্থিত হয় দামিয়ান আর আহানাফ, দুজনার হাতেই শিকার করার বন্দুক। কি অবস্থা তোমাদের ইয়াং ম্যান? তোমরা শিকার করতে যাচ্ছ বসে? দামিয়ান সৌজন্যমূলক হাসে। আঙ্কেল, পাশ থেকে আহানাফ বলে ওঠে, আমি যাবো আঙ্কেল। সরি, আপনি যাবে আঙ্কেল? সোফায় বসা হাবিব ছেলের দিকে কড়া করে তাকান। না না, তোমরা যাও, শিকার করার দক্ষতা আমার মধ্যে নেই। হুমায়ুন ছেলের দিকে তাকান। তোমরা শিকারে যাচ্ছ যখন, রিয়ানাকেও সাথে নিয়ে যাও। দামিয়ান বাবার কথায় মাথা নাড়ায়। সোফায় বসে থাকা রিয়ান বসা থেকে উঠে দামিয়ানের সামনে সে হ্যান্ডশেক করে। দুজনের ঠোঁটে হালকা হাসি। তাদের মধ্যে পরিচয় আগে থেকে আছে। আমি খুশি হব শিকারিতে আমাদের সাথে জয়েন হলে। দামিয়ান বলে ওঠে। রিয়ান হাসে। তোমার সাথে এই শিকারিতে হারবো, তবুও অবশ্যই জয়েন হব। প্রাণপ্রিয়া তার ড্রয়িং খাতা আর কিছু রং পেন্সিল নিয়ে দোতলা সিঁড়ি বেয়ে হেলে দুলে নামছে। তার ঠোঁটে স্বচ্ছ হাসি। সে এখন বাহিরে গিয়ে ড্রয়িং করবে, কিন্তু কি ড্রয়িং করবে বুঝতে পারছে না। আর এটা ভাবতে ভাবতেই বসার ঘরে যায়। সেখানে বাচ্চারা সেলিনার সাথে গল্প করছিল, কিন্তু প্রাণপ্রিয়াকে দেখে সবগুলো হই হই করতে করতে তাকে ঘিরে ধরে। কোথায় যাচ্ছ প্রিয়া আপু? আর তোমার হাতে কি? এটা ড্রয়িং খাতা। ড্রয়িং খাতা? ড্রয়িং খাতা। আমি এখন জঙ্গলের দিকে যাচ্ছি, কিছু ড্রয়িং করার চেষ্টা করব, তোমাদের এসে দেখাবো না কি ড্রয়িং করেছি, ঠিক আছে? বাচ্চারা একে অপরের দিকে তাকায়। অতঃপর আবার হই হই বলে ঠিক আছে ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকবো। প্রাণপ্রিয়া মুচকি হাসি। এরপর পাশে সেলিনার থেকে বলে সদর দরজা দিয়ে বের হয়ে যায়। বাহিরে উত্তপ্ত রোদ কমেনি, সূর্য এখন মাথার উপর। প্রাণপ্রিয়া কপালে হাত দিয়ে আকাশে তাকানোর চেষ্টা করে। অতিমাত্রায় সূর্যের কিরণ চোখ জ্বলছে যাওয়ার মতো, তাই সাথে সাথে নিচে তাকায় আর আশ্রমের পিছে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। কিন্তু কিছু পথ হাঁটার পর কানে জঙ্গল থেকে বিকট বিকট শব্দ আসে। সে দাঁড়িয়ে যায়, খেয়াল করে প্রতিটা বিকট শব্দের সাথে পাখিদের কিচিরমিচির শব্দ। তার মানে ওই ভয়ঙ্কর ছেলে আজও জঙ্গলে পাখি মারছে। কথাটা ভেবে মুখটা মুহূর্তেই কালো হয়ে ওঠে প্রাণপ্রিয়ার। ছোট মনে ভেবে পায় না মানুষ কতটা খারাপ আর নিষ্ঠুর। নির্দয় হলে পাখি মারতে পারে না,
তাহলে এখন আর জঙ্গলে যাওয়া যাবে না, তার চলে যাওয়া উচিত ভেবে পিছে ঘুরে প্রাণপ্রিয়া আবার আশ্রমের দিকে ছুটে। আশ্রমে সদর দরজার বাহিরে একজন ভদ্রলোক, সাথে 16-17 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। মিসেস সেলিনা রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে সদর দরজার কাছে এসে হাসি মুখে বলে ওঠেন, আরে ডাক্তার ইসরাফিল, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। বাহিরে দাঁড়ানো ভদ্রলোকটি সৌজন্যমূলক হাসেন। না না সেলিনা, খুব দ্রুততার মধ্যে আছি, ভেতরে আজ আসবো না। তুমি রহমানকে ডেকে দাও, তার সাথে আমার কিছু দরকারি কথা আছে। তা হয় কিভাবে ডাক্তার? আপনি বাইরে দাঁড়িয়ে থাকলে অসম্মানীয় হবে। আপনি ভিতরে আসুন। দরকারি কথা হলে ভিতরে গিয়ে বলুন। আমি রহমান ভাইকে ডেকে দিচ্ছি। ডক্টর ইসরাফিল কোনো উপায় না পেয়ে পাশে দাঁড়ানো তার সাথে আসা কিশোর ছেলে, যে তার একমাত্র ছেলে ইভান, তার দিকে তাকিয়ে বলে ওঠেন, তুমি কি আমার সাথে ভিতরে যাবে? কিশোর ছেলেটি না সূচক মাথা নাড়ায়। সে বলে, আমি বাহিরে আছি, তুমি তোমার কথা শেষ করে আসো। ইসরাফিল ছেলের কথা শুনে হাঁ করে শ্বাস ফেলেন, এরপর ভিতরে ঢুকে যান। ইভান বাবাকে ভিতরে ঢুকে যেতে দেখে সেও উঠানে যাওয়ার জন্য পিছে ঘুরে, তবে পিছু ঘুরতেই সামনে দাঁড়ানো এক মেয়েকে দেখে তার হৃদয় যেন মুহূর্তে থমকে যায়। যে মেয়ে আপাতত বুকে হাত দিয়ে তার দিকে তাকিয়ে কপাল কুঁচকে হাঁপাচ্ছে। ইভান মনে মনে ভাবে, এই মেয়ে কে? আগে তো আশ্রমে দেখেনি। কে এই মেয়ে? এদিকে ইভানের সামনে দাঁড়ানো মেয়ে সে আর কেউ না, এই আশ্রমের ছোট নবকিশোরী প্রাণপ্রিয়া। জঙ্গলের সামনে থেকে দৌড়ে এসে সদর দরজার সামনে অচেনা ছেলেকে দেখে কিছুটা অবাক হয়ে নিজেও দাঁড়িয়ে আছে। আপনি কে ভাইয়া? প্রাণপ্রিয়ার মিষ্টি কণ্ঠস্বর কিশোর ইভান বুকে হাত দিয়ে হেলে পড়ে যাওয়ার মতো অবস্থা। তার 16 বছর বয়সে প্রথম এমন অবস্থা হচ্ছে। সে কি ছোট মেয়ের উপর ক্রাশ খেলো? প্রাণপ্রিয়া চোখ পিটপিট করে অচেনা ছেলের অদ্ভুত আচরণ দেখে সে মনে মনে কয়েকবার অদ্ভুত, আশ্চর্য, পাগল নাকি বলে ফেলেছে, কিন্তু মুখে তো আর কিছু বলা যায় না। তাই উপেক্ষা করে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পিছে পিছে ইভানও, যে কিছুক্ষণ আগে নিজের বাবাকে বলেছে ভেতরে যাবে না, ছোট প্রাণপ্রিয়া হাতে ড্রয়িং খাতা ঝুলাতে ঝুলাতে ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসে। আপনি ভিতরে আসলেন কেন অচেনা ভাইয়া? কিশোর ইভান দাঁত বের করে হাসে। তুমি আমাকে অচেনা ভাইয়া বলো না তো, লিটার বিউটিফুল গার্ল। বলেই পায়ের উপর পা তুলে বসে হালকা ভাবসাব নিতে থাকে। সে প্রথম কোনো মেয়ের উপর ক্রাশ খেয়ে ব্যাকা হয়ে গেছে। তার 16 বছর বয়সে প্রথম এমন অনুভূতি, যেভাবে হোক এই মেয়ের সাথে খাতির লাগাতে হবে। অচেনা ভাইয়াকে অচেনা বলবো না তো কি বলবো ভাইয়া? বোকা মুখ করে প্রাণপ্রিয়া বলে ওঠে। ইভান কিছুটা নড়ে চড়ে বসে। সুন্দরী মেয়ের কাছে সে অচেনা ভাইয়া? না না, একদমই না। তাহলে চলো চেনা পরিচিত হই। প্রাণপ্রিয়া চোখ পিটপিট করে। মানে? ইভান কিছুটা কিউট করে হাসে। নাম কি তোমার, লিটল বিউটিফুল গার্ল? প্রাণপ্রিয়া নাম জিজ্ঞেস করাতে হালকা কপাল কুঁচকিয়ে হাতের ড্রয়িং খাতাটা একটু শক্ত করে ধরে। প্রাণপ্রিয়া। ইভান মাথা হালকা নাড়ায়। ওয়াও, নাইস নেম আমি ইভান, ডক্টর ইসরাফিল খানের একমাত্র ছেলে। বলে নিজের হাতটা বাড়ায়। প্রাণপ্রিয়া হাত বাড়ানোর দিকে তাকায়। ডক্টর ইসরাফিল। ইভান হালকা হাসে। বসা থেকে উঠে নিজে প্রাণপ্রিয়ার হাত ধরে হ্যান্ডশেক করে। ডক্টর ইসরাফিল এই আশ্রম আর আবরারদের পারিবারিক ডক্টর, তুমি কি চেনো না তাকে? প্রাণপ্রিয়া ইভানের দিকে তাকায়। সে নাসূচক মাথায় নাড়ায়। তা দেখে ইভান তার পাশে সোফায় হেলান দিয়ে বসে। তুমি এখানে নতুন তাই না? প্রাণপ্রিয়া আবার হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ও, এর জন্যই। আচ্ছা, পরে চিনে নিতে পারবে, এখন তোমার ব্যাপার। ইভান থেমে যায়, কারণ তার চোখ প্রাণপ্রিয়ার হাতে ড্রয়িং খাতার দিকে পড়েছে। এই, তুমি ড্রয়িং করো? ইভানের চটপটে দৃষ্টি প্রাণপ্রিয়া তার হাতের খাতার দিকে তাকায়, আর সাথে সাথে তার ঠোঁটে অনেকটাই হাসি ফুটে ওঠে। আমরা অনেক পছন্দ ড্রয়িং করা। ব্যাস, ইভানের এইটুক কথাই যথেষ্ট ছিল প্রাণপ্রিয়ার কাছে। সত্যি আমারও অনেক পছন্দ। দাঁত বের করে হেসে বলে ওঠে প্রাণপ্রিয়া। এরপর শুরু হয়ে যায় দুজনের মাঝে নানান বিষয় নিয়ে কথা বলা। আর এই সুযোগে ইভান ও প্রাণপ্রিয়ার সাথে বন্ধুত্ব করে নেয়। খানিকক্ষণ পর ডাক্তার ইসরাফিল রহমানের সাথে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে ইভানকে সোফায় বসা দেখেন, যে ছোট একটা মেয়ের সাথে কথা বলছে। ইভানও কথা বলার মাঝে বাবাকে দেখে বসা থেকে উঠে প্রাণপ্রিয়াকে বিদায় জানায়, আর এটা বলে যায় এখন থেকে তাদের সব সময় দেখা হবে, সব সময়। মিস্টার রহমান প্যান্ট শার্ট পরে রেডি হয়ে হাতে কিছু কাগজপত্র নিয়ে সোফায় বসেন। তাকে এখন আবার ম্যানশনে যেতে হবে আশ্রমের কিছু দরকারি কাজের অনুমতি নিতে। সেলিনা হাতে চায়ের কাপ রহমানের সামনে টেবিলে রাখেন। পাশের একটা সোফায় প্রাণপ্রিয়াও বসা। কোথায় যাচ্ছ তুমি আঙ্কেল? প্রাণপ্রিয়া জিজ্ঞাসা করে ওঠে। রহমান হাতের চায়ের কাপ নিয়ে বলেন, এই তো মা, বড় সাহেবদের বাসায় যাচ্ছি, তুমি যাবে? আঙ্কেলের কথা শুনে
আঙ্কেলের কথা শুনে প্রাণপ্রিয়ার মুখ চকচক করে ওঠে। হ্যাঁ, অবশ্যই যাব। মিসেস সেলিনা পাশ থেকে হাসেন। এই মেয়েকে ছোটাছুটি আর কোথাও যাওয়ার কথা বললেই কখনোই না বলে না। রহমান নিজের চাটা শেষ করে বসা থেকে উঠে বলেন। তাহলে মা চলো। প্রাণপ্রিয়া দাঁত বের করে হেসে মাথা নাড়ায়। এরপর রহমানের হাত ধরে বের হয় আবরার ম্যানশনের উদ্দেশ্যে। বিশাল বড় গেট দিয়ে আঙ্কেলের হাত ধরে প্রাণপ্রিয়া রাজকীয় বাড়িটার ভিতর ঢুকে। বাড়িটার সামনে বিশাল বড় গার্ডেন, যেখানে বড় বড় গাছ আর নিচে নানান রকমের ফুল দিয়ে ঘেরা, যা সে দূর থেকে দেখতো। তবে আজ সামনে থেকে দেখে সে মুগ্ধ। গার্ডেনের মাঝ বরাবর সিমেন্টের চওড়া রাস্তা, আপাতত আঙ্কেলের হাত ধরে হাঁটছে আর এসব দেখছে। আরে রহমান ভাই, যে কতদিন পরে দেখা আপনার সাথে, কি অবস্থা আপনার? অর্ধবয়স্ক একজন মহিলা সামনে এসে বলে ওঠেন। রহমান সামনের মহিলাটিকে দেখে হালকা হাসেন। এই তো ভালো, তোমার কি অবস্থা সুরিয়া? আলহামদুলিল্লাহ ভাইজান। সাহেবের কি সাথে দেখা করতে এসেছেন? রহমান মাথা নাড়ান। হ্যাঁ, বড় সাহেবের বাসায় না? হ্যাঁ হ্যাঁ, সাহেব বাসায়, আপনি ভিতরে যান। অর্ধবয়স্ক মহিলাটি কথাটা বলে রহমানের হাত ধরে থাকা প্রাণপ্রিয়ার দিকে তাকান। ও কি নতুন? আজ প্রথম দেখছি যে। রহমান স্বচ্ছ হাসেন। হ্যাঁ, কয়েকদিন ধরে এসেছে। ও বলে অর্ধবয়স্ক মহিলাটি প্রাণপ্রিয়াকে খুব মনোযোগ দিয়ে দেখেন। এরপর জিজ্ঞাসা করেন, কি নাম তোমার মা? প্রাণপ্রিয়া মিষ্টি করে, আমার নাম প্রাণপ্রিয়া। আরে বাহ, খুব সুন্দর নাম তো। বলেই মহিলাটি হালকা ঝুঁকে প্রাণপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। অতঃপর আবার খানিকক্ষণ রহমানের সাথে মহিলাটির হালকা কিছু কথা হওয়ার পর তারা আবার হাঁটা ধরেন। এরপর হাঁটতে হাঁটতে দুজন রাজকীয় বাড়িটার সামনে আসতে প্রাণপ্রিয়া বলে ওঠে, আঙ্কেল, আমি এইখানে থাকি, তুমি যাও, আমি বাইরে ফুল গাছগুলো দেখবো প্লিজ। রহমান বলেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে থেকে কোথাও যাবে না, এখানেই থাকবে। আমি যাব আর আসব। প্রাণপ্রিয়া মাথা কাত করে সম্মতি জানায়। বিশাল বড় খোলা বারান্দার বেতের সোফায় বসে মিসেস রাইমার সাথে মিসেস চৌধুরী বসে গল্প করছেন। তাদের থেকে কিছু দূরে বারান্দার রেলিং এর উপর হাত ভর করে দাঁড়িয়ে আছে 16 বছরের সারা। এই বাড়ির চারিপাশ তার কাছে খুব ভালো লেগেছে, তবে সে আপাতত বোরিং, নিজেকে অনেক একা একা লাগছে। তার ভাই সমবয়সী দুজনকে পেয়েছে, মমো, রাইমা আন্টিকে, কিন্তু সে মম, আমার প্রচন্ড বিরক্ত লাগছে, আমি অনেক বোরিং, কি করব আমি? মিসেস চৌধুরী মেয়ের এমন কথা শুনে বলেন, এইভাবে বলতে হয় না সারা। তোমার কাছে বোরিং লাগলে তুমি নিচে যেতে পারো, আশেপাশে ঘুরে দেখতে পারো। মিসেস রাইমাও সারাকে একই কথা বলেন। আমি নিচে যাব তো আমি কি একা একা ঘুরবো? সারার এমন ব্যবহারে মিসেস চৌধুরী লজ্জায় পড়ে যান। সারা আবারও সামনের দিকে ঘুরে বিরক্তিতে চোখ মুখ কুচকে বিড়বিড় করে কিছু একটা বলে নিচের দিকে তাকায়। তাকাতে একটা মেয়েকে দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে। মেয়েটা আর কেউ না, প্রাণপ্রিয়া, যে গার্ডেনে দাঁড়িয়ে গোলাপ ফুলের স্মেল নিচ্ছে। মম, আমি নিচে যাচ্ছি। মিসেস চৌধুরী হালকা কপাল গুটিয়ে বলেন, তুমি না একা নিচে যেতে চাইছিলে না? সারা নিচের দিকে তাকিয়ে থেকেই বলে, পেয়েছি একজন, আমি যাচ্ছি। বলেই দ্রুত পা চালায়। মিসেস চৌধুরী মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলেন, কার কথা বললো? এই বাসায় কি কোনো মেয়ে আছে? রাইমার কপালে চিন্তার ভাঁজ। এই বাসায় তো কোনো মেয়ে নেই, তাহলে ভেবে তিনি দ্রুত বসা থেকে উঠে বারান্দা রেলিং এর সামনে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে সারা নিচে নেমে গেছে। তবে রাইমা নিচে দেখতে পায় গার্ডেনে ফুল গাছের সামনে খুব সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে। ম্যাডাম, আপনাদের জন্য চা। হঠাৎ একজন সার্ভেন্ট উপস্থিত। রাইমা পিছে ঘুরে মিস্টার রহমানের সাথে নিচে কথা বলা মহিলাটির হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। তখনকার অর্ধবয়স্ক মহিলাটি আবরার ম্যানশনের একজন সার্ভেন্ট। রাইমা মুখে কিছুটা চিন্তিত নিয়ে সামনের মহিলাটিকে জিজ্ঞাসা করেন, আপনি কি জানেন নিচের গার্ডেনের ওই মেয়েটাকে? মহিলা সার্ভেন্ট মালকিনের কথা শুনে হাতের ট্রেটা টেবিলে রেখে এর সামনে গিয়ে নিচে তাকান। ও হ্যাঁ, এই মেয়ে মিস্টার রহমানের সাথে এসেছে, আপনাদের আশ্রমের একজন আশ্রিতা। গার্ডেনে খুব মনোযোগ সহকারে প্রাণপ্রিয়ার প্রতিটা ফুল দেখছে, তাদের সুবাস নিচ্ছে আর ভাবছে, ইস কি সুন্দর ফুল, তাদের আশ্রমে যদি এমন ফুল থাকতো। এই মেয়ে শোনো। পেছন থেকে এক আকস্মিক মেলি কণ্ঠস্বর শুনে প্রাণপ্রিয়া ভাবনা থেকে বের হয়ে চমকে পিছিয়ে ঘুরে থাকায়। সাদা রঙের টপস প্যান্ট পরা সুন্দর এক মেয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কি করছো তুমি এখানে? সামনে মেয়েটি জিজ্ঞাসা করে উঠে। প্রাণপ্রিয়া ঢোক গেলে জড়সড় হয়ে দৃষ্টি আঙ্কেলকে খুঁজে। কি হলো, বলছো না কেন? কি করছো? ধমকে উঠে মেয়েটি। হঠাৎ ধমকে ছোট প্রাণপ্রিয়া কেঁপে উঠে। এমনিতে সেই বাড়ির কাউকে চিনে না, আবার মেয়েটি তার থেকে বয়সে বড়, হয়তো তাকে কি বকবে এখন। কি বোবা নাকি? আশ্চর্য।
মেয়েটির এবার ধমক আর বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলে সারা বলে, আহ, তোমার উপর আমি অনেক বিরক্ত। পা বাড়িয়ে সারা প্রাণপ্রিয়ার সামনে এগিয়ে তার চারিদিকে ঘুরে আমি কিছু করিনি আপু। মিনমিন কণ্ঠ প্রাণপ্রিয়া, যা শুনে সারার পা থেমে যায়। অবশেষে মেয়েটির মুখ থেকে কথা বের হলো, তোমাকে কি আমি বলেছি তুমি কিছু করেছো? আমি বলেছি তুমি কি করছো? আচ্ছা বাদ দাও, তোমার নাম কি? প্রাণপ্রিয়া মাথা নিচু করে তোতলানো কণ্ঠে বলে, প্রাণপ্রিয়া। প্রাণপ্রিয়া আবার কি? সারা হেসে ওঠে, অতঃপর বুকে হাত গুজে সে অদ্ভুত চোকার মেয়ে তুমি। যাই হোক, আমি সারা, তোমার সাথে আমি কথা বলতে এসেছি, কারণ আমি চাই তুমি আমাকে এই বাড়ির আশেপাশে ঘুরে দেখাও। দেখাবে? এর কথাটা সারা প্রাণপ্রিয়ার দিকে হালকা ঝুঁকে বলে। প্রাণপ্রিয়া পিছের দিকে সরে ভীত দৃষ্টিতে আশেপাশে দেখা, অতঃপর ঢোক গিলে মাথা উপর নিচ করে। সাথে সাথে সারা খুশি হয়ে প্রাণপ্রিয়ার হাত ধরে বলে, তাহলে চলো। অন্যদিকে মিস্টার রহমানের কানে এই ব্যাপার নিয়ে খবর গেছে প্রাণপ্রিয়া এই বাড়ির গেস্ট, সারাকে আশেপাশে ঘুরিয়ে দেখাবে। যা শুনে সে নিশ্চিন্ত, কারণ নতুন জায়গায় ছোট মেয়েটা একা একা কি করছে এটা ভেবে গুরুত্বপূর্ণ কথা এতক্ষণে মনোযোগী হতে পারছিলেন না। তবে এখন খুব নিশ্চিন্ত। প্রাণপ্রিয়া এই বাড়ির আশেপাশে তেমন একটা চেনে না, তাই বিভ্রান্ত হয়ে তার উপর সারাকে ভয় পেয়ে সব গুলিয়ে ফেলেছে, আর এই কারণে সারা খুবই বিরক্ত। তুমি কি জানো, তোমার থেকে একটা কুকুরও বুদ্ধিমান, অন্তত সে আশেপাশে সবকিছু চিনে আর মনে রাখে। সারার এরূপ কোথায় প্রাণপ্রিয়া ছোট মনে খুব অপমানবোধ করে। সারার এরূপ কথায় প্রাণপ্রিয়ার ছোট মনে খুব অপমানবোধ করে। তাকে কুকুরের সাথে তুলনা দিল, সে কি এতই নিচু? সারা আর চোখে প্রাণপ্রিয়াকে দেখে, অতঃপর চোখ ঘুরিয়ে সামনের দিকে তাকাতে দেখতে পায় তার ভাই আর সাথে আহনাফ দামিয়ান হাতে শিকারের বন্দুক নিয়ে জঙ্গল থেকে এদিকে আসছে। আহ ভাইয়া, বলেই সারা মুখে হাসি ফুটিয়ে প্রাণপ্রিয়ার হাত ধরে সেদিকে দৌড়। এদিকে প্রাণপ্রিয়া হঠাৎ হাতে টান অনুভবে কিছু বুঝে উঠতে পারেনি, তবে সামনে তাকাতেই কলিজাটা চিপ দিয়ে ওঠে। দুটা ছেলের মাঝে সাদা রঙের শার্ট পরা দামিয়ান, সে বিদেশিদের মতো ধবধবে ফর্সা হলেও বাবার মতো বাঙালি ভাব আছে, যেমন তার চুলের রঙা, চোখের মনি একদম কালো, দেখতে রাশিয়ান বাংলাদেশি মিক্স যুবক হলেও এই বয়স থেকে একদম পারফেক্ট। নিঃসন্দেহে সে একজন হ্যান্ডসাম ছেলে, তবে প্রাণপ্রিয়া থেকে ভয়ঙ্কর প্রথমত আজও তার হাতে বন্দুক, আর দ্বিতীয়ত তার শীতল চাহনি। সারা দৌড়ে তিনজনের কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে তারা কয়টা পাখি মেরেছে। পাশে প্রাণপ্রিয়া ইতিমধ্যে কাঁপাকাঁপি শুরু করে, সে ভয়ে পিছে গিয়ে দাঁড়ায়। সারার সামনে দাঁড়ানো দামিয়ান সারার পিছে একটা মেয়েকে দাঁড়ানো দেখে সরু চোখে ঘাড় বাঁকা করে মেয়েটিকে দেখে। প্রথমে মেয়েটিকে চিনতে না পারলে হঠাৎ চোখে ভেসে ওঠে জঙ্গল আর আশ্রমের দৃশ্য। সারা ভাইয়ের থেকে পাখি মারার কথা শুনে শেষ হলে পিছনে দাঁড়ানো প্রাণপ্রিয়াকে বলেই সারা প্রাণপ্রিয়ার হাত ধরে হাঁটা ধরে। দামিয়ান আর চোখে প্রাণপ্রিয়ার যাওয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে নামটা উচ্চারণ করে প্রাণপ্রিয়া। আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে, বাহিরে আজানের ধ্বনি। সময় এখন কটা প্রাণপ্রিয়া জানা নেই, তবে সময় অনেক হয়েছে বুঝতে পারছে, যার কারণে এবার তার মন ছুটে গেছে। কিন্তু সারা তাকে ছাড়ার নামও নিচ্ছে না। সে জঙ্গল থেকে ঘুরে এসে প্রাণপ্রিয়াকে নিজের সাথে নিজের ঘরে বসিয়ে ফোনে নানা রকম ভিডিও দেখাচ্ছে। সারা, তুমি ওকে এখনো বাসায় যেতে দাওনি? মিসেস চৌধুরী ঘরে ঢুকতে ঢুকতে অবাক কণ্ঠে বলে ওঠে, কারণ বাহিরে মাগরিবের আজান দিচ্ছে। ওর যাওয়ার কি দরকার মম? ওর কি বাবা মা আছে? কি বলছো এসব? ওর ছোট কষ্ট হবে। সারা মুখ বাঁকিয়ে হাসে, পাশে প্রাণপ্রিয়া মাথা নিচু করে দাঁড়ানো। ও কষ্ট পাবে না বলেই বসা থেকে উঠে সারা, এরপর নিজের মাথা থেকে একটা ক্লিপ ছুটিয়ে প্রাণপ্রিয়ার মাথায় পরিয়ে দিতে দিতে বলে, তাই না প্রিয়া? প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে সারার দিকে এক নজর তাকে আবারও নিচের দিকে তাকায়। সারা বাঁকা হাসে। তোমাকে আমি এখন থেকে প্রিয়া বলেই ডাকবো। আর আমি দুঃখিত তুমি যদি কষ্ট পাও। আর যাও, তোমার বাসায় আমাদের আবার দেখা হবে। প্রাণপ্রিয়া যাওয়ার কথা শুনে চোখ তুলে ফের সারার দিকে তাকায়, আর অনেকটা মনে মনে খুশি হয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে এক প্রকার দৌড়ে বের হয়। প্রাণপ্রিয়া যাওয়ার কথা শুনে চোখ তুলে ফের সারার দিকে তাকায়, আর অনেকটাই মনে মনে খুশি হয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে এক প্রকার দৌড়ে বের হয়, যেন কোনো বন্দি করা পাখিকে খাঁচা থেকে মুক্ত করে দিয়েছে। প্রাণপ্রিয়া দৌড়াতে দৌড়াতে রাজকীয় বড় বাসা থেকে বের হয়ে গার্ডেনের দিকে চলে আসে। আস্তে আস্তে ধরণীতে অন্ধকার ছেয়ে যাচ্ছে, তা দেখে দ্রুত বাড়িতে পৌঁছানোর জন্য দৌড় দিতে নিলে কিছুর সাথে হোঁচট খেয়ে নিচে উপর হয়ে পড়ে। সাথে সাথে সিমেন্টের রাস্তায় হাত পা ঘেঁষে ছিলে রক্ত বের হওয়া শুরু করে। ব্যথায় কুকুরে উঠে মেয়েটা ঠোঁট চেপে কান্না গিলে ফেলে। সারার পরিয়ে দেওয়া ক্লিপটাও চুল থেকে খুলে কিছু দূরে পড়েছে, তবে এত ব্যথা পাওয়ার পরও শক্ত হয়ে নিজেকে ঠিক করে আস্তে আস্তে বসে, কারণ আশ্রমে যেতে হবে। তাই হাত বাড়িয়ে ক্লিপ নিতে নিবে, তখনই খেয়াল করে কেউ সামনে এসে দাঁড়িয়েছে। কে দাঁড়িয়েছে দেখার জন্য প্রাণপ্রিয়া আস্তে আস্তে মাথা তুলে উপরে তাকাতে তার পুরো শরীর ঝংকার দিয়ে ওঠে।
তার সামনে পকেটে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দামিয়ান। সাথে সাথে মাথা নিচু করে প্রাণপ্রিয়া বাড়িয়ে দেওয়া হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলে। দামিয়ানের চোখ আরও তীক্ষ্ণ হয়ে খেয়াল করে ছোট মেয়েটার হাত পা কাঁপছে, পা থেকে রক্ত পড়ছে। এদিকে প্রাণপ্রিয়া আশ্রমে যাওয়ার জন্য যেভাবেই হোক মনে মনে হালকা সাহস যুগে আবারও মুষ্টিবদ্ধ হাত খুলে আস্তে আস্তে ক্লিপ নেওয়ার জন্য হাত বাড়ায়। তবে দাঁড়িয়ে থাকা দামিয়ান ঘাড় বাঁকা করে ক্লিপটার উপর দ্রুত নিজের পা রাখে, আর রাখতে ক্লিপটা দুটুকরো হয়ে ভেঙে যায়। ছোট্ট প্রাণপ্রিয়া এটা দেখে ঠোঁট কামড়ে ধরে কষ্ট করে গিলে ফেলা কান্নাটা এবার জোরে আসতে নিলেও চুপ হয়ে বসে থাকে। দামিয়ান কিছুক্ষণ মাথা নিচু করা ছোট মেয়েটাকে দেখে, এরপর পা বাড়িয়ে চলে যায়। সে চলে যেতেই ছোট মেয়েটা ভাঙা ক্লিপের টুকরাটা নিয়ে বসা থেকে উঠে দামিয়ানে যাওয়ার দিকে তাকায়, এরপর ব্যথা পা নিয়ে দৌড়ে আশ্রমের দিকে ছুটে। সবসময় হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটার কান্না দৌড়ানোর সাথে সাথে বাড়ছে। আজ সে অনেক কষ্ট পেয়েছে আর অপমানিত হয়েছে। অনেকটা পথ দৌড়াতে দৌড়াতে প্রাণপ্রিয়া দেখতে পায় মিসেস সেলিনা আশ্রমের গেটে দাঁড়ানো। এদিকে সেলিনা সন্ধ্যা হওয়ার পরও প্রাণপ্রিয়াকে আসতে না দেখে নিজেই আবরার মেনশনে যাওয়ার জন্য বের হচ্ছিল। তবে গেটের বাইরে প্রাণপ্রিয়াকে আঘাত পাওয়া কান্নারত অবস্থায় দৌড়ে এদিকে আসতে দেখে তিনি হন্তদন্ত হয়ে নিজেও প্রাণপ্রিয়ার দিকে পা বাড়িয়ে বলা শুরু করে, কি হয়েছে প্রিয়া? তুমি ব্যথা পেলে কিভাবে? হায় আল্লাহ, এই মেয়েটাকে নিয়ে আমি যাব কোথায়? আশ্রমে আসার পর থেকে খালি ব্যথাই পেয়ে যাচ্ছে। প্রাণপ্রিয়া সেলিনা আন্টির সামনে এসে সেলিনাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। সেই সময় গেটের ভিতর থেকে রহমানও কান্নার শব্দ শুনে বের হয়, আর প্রাণপ্রিয়াকে দেখে তিনিও বলে ওঠেন, কি হয়েছে? কান্না করছো কেন মা? কি হয়েছে সেলিনা ওর? সেলিনা হতাশ মুখে রহমানের দিকে তাকান। কি আর বলবো ভাইজান, মেয়েটা ব্যথা পেতে পেতেই শেষ হয়ে যাবে। আসার পর থেকে শুধু ব্যথাই পাচ্ছে। এত ছুটাছুটি করলে হবে? বড় হলে কি করবে? রহমান চিন্তিত মুখে প্রাণপ্রিয়াকে দেখেন। হ্যাঁ, বড় হলে কি করবে? এই তো কয়েকদিনের মধ্যে দেখতে দেখতে বড় হয়ে যাবে। সেলিনা প্রাণপ্রিয়াকে ধরে আশ্রমের গেট দিয়ে ভেতরে ঢুকেন। রহমান তাকিয়ে থাকে। আশ্রমের বাকি বাচ্চাগুলো বের হয়ে প্রাণপ্রিয়া কেমন ব্যথা পাওয়া অবস্থায় দেখে তাদের মধ্যে থাকা হইচই বন্ধ হয়ে প্রাণপ্রিয়ার ব্যথা নিয়ে ব্যস্ত হয়ে যায়। দূরে থাকা রহমান তাকিয়ে থাকে। সে এই আশ্রমে অনেক বছর ধরে আছে, তার সামনে কত বাচ্চারা ছোট থেকে বড় হয়েছে, তবে এখন বড় হওয়ার কথাটা তার মনে লেগেছে। এই মেয়ে আর এই বাচ্চাগুলো বড় হবে। আল্লাহ তাআলা কি তাকে এই বাচ্চাগুলোর বড় হতে দেখা সৌভাগ্য রাখবেন? ভেবে তিনি চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। এরপর চলে যায় খুব দ্রুত 6টি বছর, যা প্রাণপ্রিয়া জীবনের সব থেকে সুন্দর দিন ছিল। তার কিশোরী থেকে যুবতীতে পা রাখা, কিন্তু তার যুবতী হওয়া জীবনের সব থেকে বড় কাল হবে। সে কি জানে? সময়ের সাথে পরিবর্তন ঘটে। দেখতে দেখতে 6টি বছর পার হওয়ার সাথে কত কি পরিবর্তন। যেমন আশ্রমে ছোট ছোট বাচ্চাগুলো এখন কিশোর কিশোরী। মিসেস সেলিনা আর রহমানের বয়স বাড়া। আর সব থেকে দেখার মতো পরিবর্তন সেই ছোট্ট প্রাণপ্রিয়ার, যে এখন 19 বছরের যুবতী। আর যুবতী হওয়ার সাথে সাথে তার সৌন্দর্য গুণ আগে থেকে আরও ফুটে ওঠা। লোকমুখে তার সৌন্দর্য এতটাই যে আশ্রমের দূর দূরান্ত পর্যন্ত তার সৌন্দর্যের প্রশংসায় শোনা যায়। আর গুণের দিক দিয়ে সে আগের থেকে আরও বেশি বুঝদার আর দায়িত্ববান। আশ্রমের নিয়ম অনুযায়ী কেউ যদি 18 বছরের পর আশ্রমে থাকতে না চায় তাহলে সে চলে যেতে পারে, কিন্তু প্রাণপ্রিয়া বড় হওয়ার সাথে সাথে নিজের একটা অবস্থান বানিয়ে ফেলেছে। আশ্রমে দায়িত্ব নিয়েছে সেলিনা আর রহমানের মতো। প্রাণপ্রিয়ার জীবনে তার কিশোরী থেকে যুবতী হওয়ার মধ্যে সেই একদিনই কষ্ট আর অপমান হওয়ার পর এই পর্যন্ত আর তেমন কিছু হয়নি তার জীবন। এই আশ্রমে সুখে হাসি খুশির মধ্য দিয়ে যাচ্ছে এই 6 বছরে। তবে এই পরের সময়গুলো, প্রকৃতি ঘেরা আশ্রমটি সব সময়ের মতো আজও সকালটা শুরু হয়েছে এর মধ্য দিয়ে। তার মধ্যে আজ শুক্রবার আশ্রমের কিশোর কিশোরীদের ছুটির দিন, যার কারণে পুরো আশ্রমে তাদের ছোটাছুটি খেলাধুলায় ব্যস্ত। বছরে অনেক কিছুর পরিবর্তন ঘটলেও বাচ্চাদের এই হইচয়ের কোনো পরিবর্তন ঘটেনি। সদর দরজার সামনে বেতের চেয়ারে বসা মিসেস সেলিনা আর রহমান দুজনে হাতে গরম চা নিয়ে এসব দেখছেন। রহমান চায় চুমুক দিয়ে খুক করে কাশে। বয়সের সাথে তার অসুস্থতা দেখা দিয়েছে। তিনি নিজের কাশি থামিয়ে নিজেকে শান্ত করে বলে ওঠেন, সকাল থেকে প্রিয়াকে দেখছি না, কোথায় ও? সেলিনা মৃদু হাসেন। কোথায় আর জঙ্গলে হবে? দিন দিন বড় হওয়ার সাথে জঙ্গলিদের মতো জঙ্গলেই থাকা শুরু করে দিয়েছে। সেলিনার কথায় রহমান হো হো করে হেসে ওঠেন। তিনি হাসতে হাসতে উঠোনের দিকে তাকাতেই দেখতে পান লম্বা চিকন চাকন যুবতী প্রাণপ্রিয়া মুখে চমৎকার হাসি নিয়ে এদিকে ছুটে আসছে। পরনে কালো রঙের স্কার্ট যা হাওয়ায় দুলছে, উপরে ছোট হাতা সাদা শার্ট, গলায় স্কার্ফ ঝুলানো, চুলগুলো ছোটবেলায় সেলিনার আদেশ অনুযায়ী বেনি করে কাঁধের একপাশে রাখা, যা কোমর ছুঁই ছুঁই, হাতে মাঝারি সাইজের একটা ঘড়ি। সে দৌড়াতে দৌড়াতে সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে, অনেকগুলো আম পেড়েছি আন্টি, এগুলো দিয়ে মোরব্বা বানানো যাবে দেখো। সামনে থাকা সেলিনা প্রাণপ্রিয়ার কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকান। মুখে মিষ্টি হাসি নিয়ে প্রাণপ্রিয়া ছুরিটা হালকা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই তো আম, তুমি পেয়েছো?
পাশ থেকে রহমান জিজ্ঞাসা করে ওঠেন। প্রাণপ্রিয়া রহমান আঙ্কেলের দিকে তাকিয়ে হাসুচোখ মাথা নাড়ায়। সেলিনা হাতের চায়ের কাপটা মেঝেতে রেখে হতাশার শ্বাস ফেলেন। সে কি বলবে, তবুও বলে ওঠে, কি বড় হবে না প্রিয়া? দিন দিন মনে হচ্ছে ছোট হচ্ছ। কয়দিন পর কলেজের পা হয়ে ভার্সিটিতে যাবে, এখনো গাছে উঠে আম পারো, মানুষ কি বলবে? প্রাণপ্রিয়া ঠোঁটের হাসি স্থির রেখে হাতের ঝুড়িটা নিচে রাখতে রাখতে বলে, কি বলবে সেটা ভেবে আমার কি লাভ? কিন্তু এই আমের মোরব্বা বানিয়ে বিক্রি করলে আমার লাভ, বুঝলে? আমার কিউট আন্টি। সেলিনা প্রাণপ্রিয়ার কথা শুনে নিজের মাথায় নিজেই চাটি মারে। এই মেয়ের লাভ লাভ সে কয়েক বছর ধরে শুনে আসছে। কি যে হবে এই মেয়ের। পাশ থেকে রহমান হেসে বলেন, আমাদের প্রিয়া কি বড় হয়ে ব্যবসায়ী হবে নাকি? প্রাণপ্রিয়া হেসে নাসূচক হাত নাড়ায়। না না আঙ্কেল, আমি একজন ড্রয়িং টিচার হব। এইচএসসি এক্সামের পর আমাদের প্রাইমারি স্কুলের হেড স্যারকে বলে রেখেছি, সেও রাজি ড্রয়িং টিচার নেওয়ার জন্য। আরে বাহ, তাহলে তো খুব ভালো, শুনে খুশি হলাম। দোয়া করি জীবনে অনেক বড় হও। প্রাণপ্রিয়া মিষ্টি করে হাসে। নিচে রাখা ঝুড়িটা হাতে নিয়ে সদর দরজা দিয়ে হেলে ধুলে ভিতরে প্রবেশ করতে করতে মনে মনে ভাবে, তার জীবনে কিছু না থেকে অনেক কিছু আছে। সে ভাগ্যবতী, ওপরওয়ালা তার ভাগ্যটা যেন ভবিষ্যতে এমনই রাখে। প্রাণপ্রিয়া মনে মনে ভেবে মুখের হাসিটা আরও চওড়া করে। 6 বছর আগে গ্রীষ্মকাল দিয়ে শুরু হয়েছিল। 6 বছর পরও সেই গ্রীষ্মকাল, তবে এখন গ্রীষ্মের শেষ। মাঝে মাঝে আকাশে মেঘের ঘোরাঘুরি দেখা যায়, যেমন এখনও দেখা যাচ্ছে। সবুজ পাতার ফাঁক দিয়ে প্রাণপ্রিয়া আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে। সময়ের সাথে সব পরিবর্তন হলেও প্রকৃতির সৌন্দর্য যেন পরিবর্তন হয় না। প্রাণপ্রিয়া বড় হওয়ার সাথে সাথে এই সৌন্দর্যের প্রতি আরও আসক্ত হয়ে পড়েছে। তাই তো কিশোরী থাকতে একবেলা জঙ্গলে আসলেও এখন 2 বেলা আসার পরেই আর জঙ্গলে এসে তার অভ্যাস অনুযায়ী শেষ মাথা ঝিলের কাছে চলে যাবে, যেখানে একটা পুল তৈরি করা হয়েছে, আগে যেটা ছিল না। তবে কয়েক বছর ধরে হয়েছে, যে পুল দিয়ে আবরার ম্যানশন থেকে এই জঙ্গলে আসা যায়। আপাতত প্রাণপ্রিয়া সেদিকেই যাচ্ছে। বিকেলের সময় হাঁটতে হাঁটতে প্রাণপ্রিয়া তার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসে। সামনে বিশাল বড় ঝিল, তার মাঝে লোহার চওড়া পুল। সে সেখানে গিয়ে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে রাজকীয় আবরার ম্যানশনের দিকে তাকায়, যেখানে আজকাল তার খুব যাওয়া আসা চলে। তবে তার মনে আছে, প্রথম যেদিন গিয়েছিল সারা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল, যে তাকে অপমান করলো। মনের দিক দিয়ে খারাপ ছিল না, এটা আগে বুঝতে না পারলেও এখন বুঝে, কারণ তার সাথে মাঝে মাঝে এখনও দেখা হয় যখন সে আবরার ম্যানশনে যায়। তবে প্রাণপ্রিয়ার ভাবনার মাঝে হঠাৎ থেমে ঢোক গিলে তার চোখে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর সুদর্শন ছেলে, যাকে শেষ ওই সন্ধ্যায় দেখেছিল। এরপর আর দেখা হয়নি। হ্যাঁ, আর দেখা হয়নি। সে আশাও করে আর কখনোই দেখা না হোক। অন্যদিকে আবরার মেনশনে ঝিলের পাশে গেস্ট হাউস তৈরি করার কাজ শেষ হয়ে সেটা পরিষ্কার করার কাজ চলছে। হুমায়ুন বারান্দায় দাঁড়ানো, সে আশেপাশে সব উপর থেকে পর্যবেক্ষণ করছেন। পাশে হাবিব খুব হাসি মুখে ফোনে কারোর সাথে কথা বলা শেষ করে হুমায়ুনের দিকে তাকিয়ে বলে ওঠেন, অবশেষে 6 বছর পর আমাদের দামিয়ান কাল বাংলাদেশে আসছে ভাইজান। হুমায়ুন ছোট ভাইয়ের কথা শুনে হাসেন। তিনি গেস্ট হাউসের দিকে তাকিয়ে থেকে বলেন, তার জন্যই তো এত আয়োজন। হাবিব ভাইয়ের দৃষ্টি বরাবর নিচে গেস্ট হাউসের দিকে তাকায়। এই গেস্ট হাউস শুধু দামিয়ানের পার্সোনালভাবে থাকার জন্য হুমায়ুন বানিয়েছে। হাবিব হাসি মুখে দীর্ঘশ্বাস ফেলেন। তবে হঠাৎ চেঁচামেচির শব্দ কানে আসতে তিনি বাড়ির গার্ডেনের দিকে তাকান। সেখানে সবুজ ঘাসের উপর সাদা চাদরে বালিশে হেলান দিয়ে 24 বছরের আহনাব বসা, আর তার বরাবর অতি সুন্দরী 22 বছরের সারা। 6 বছরে সারার এই বাড়িতে আসা যাওয়ার কারণ খুব পারিবারিক। সময়ের সাথে সাথে তার মধ্যেও পরিবর্তন হয়েছে। যেমন এখন সে ম্যাচিওর, বুদ্ধিমতী আর সুশীল। তবে আপাতত আহনাফ আর তার মাঝে চেঁচামেচির কারণ কার্ড খেলা। দুজনের মাঝে বেশ ভালো বন্ধুত্ব। দূর থেকে হাবিব দুজনকে দেখে হতাশার শ্বাস ফেলেন। এদিকে নিচে আহনাফ কার্ড নিয়ে সারাকে ভুলভাল বুঝে জেতার চেষ্টা করছে, কিন্তু সারা নিজের বুদ্ধি দিয়ে প্রতিবার বুঝাচ্ছে আহনাফ ভুল। দুজনের মাঝে নিয়ে তুমুল তর্ক বিতর্ক। অতঃপর এক পর্যায়ে আহনাফ মেনে বলে ওঠে, ওকে ওকে, আমি ভুল বুঝতে পেরেছি আমার মা। সারা ঠোঁট বাঁকিয়ে হাসে। নিচের কার্ডগুলো একত্রে হাতে নিয়ে আহনাফের দিকে তাকায়। কি বলে? আমি তোমার মা? আহনাফ সাথে সাথে জিভ কামড় দেয়। না না, এটা তো কথাই না বেবি। সারা চোখ ছোট ছোট করে বলে, বেবি? এ বেবি, ইউ আর মাই ব্যাড বেবি গার্ল। আহনাফ কিছুটা সারার কাছে আসতে আসতে বলে ওঠে। সারার সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। ডোন্ট ফরগেট দ্যাট আই এম ইওর ব্রাদার্স ফিয়ান্সি। বলে বাঁকা হাসে সারা। আহনাফও বসা থেকে উঠে দাঁড়ায়। সে শীতল চাহনিতে পকেটে হাত গুজে, ইয়া, আই ডিড নট ফরগেট দ্যাট ইউ আর মাই ব্রাদার ফার্নেস বেবি। ধরণীতে সূর্য ওঠার সাথে সাথে ছুটির দিন শেষ হয়ে ব্যস্ত দিনের শুরু। আশ্রমের বাচ্চারা স্কুল ড্রেসে এক এক করে দ্রুত পায়ে আশ্রমের গেট দিয়ে বের হয়েছে। সদর দরজার সামনে দাঁড়ানো সেলিনা সবার যাওয়ার দিকে তাকিয়ে। এই তো কয়েক বছর আগে তাদের স্কুলে গিয়ে দিয়ে আসতে হতো, কিন্তু এখন
সেলিনা মনে মনে ভেবে মৃদু হাসেন। কি দেখছো আন্টি? আকস্মিক পেছন থেকে প্রাণপ্রিয়ার কণ্ঠ। সেলিনা ঘাড় ঘুরিয়ে পিছে তাকান, তবে সাথে সাথে তার কপালটা কুঁচকে যায়। কোথায় যাচ্ছ তুমি? তোমার কলেজ নেই? প্রাণপ্রিয়া হাতের ঘড়ি পড়তে পড়তে বলে, না আন্টি, আজ কলেজ নেই, তাই ভাবলাম মার্কেটে যাই। রং শেষ হয়ে গেছে, সেগুলো কিনে নিয়ে আসি। সেলিনা প্রাণপ্রিয়ার কথা শুনে বলেন। একা যাবে? প্রাণপ্রিয়া না সূচক মাথা নাড়ায়। না। তাহলে? প্রাণপ্রিয়া হাতের ঘড়ির দিকে তাকিয়ে থেকে মৃদু হাসে। সেলিনা, কোথাও যাওয়ার হলে কি আর একা যাওয়া হয় আমার? কপাল দ্বিগুণ কুচকায়। প্রিয়ার কথাটা বোঝেনি, তবে কিছু একটা মনে আসতে সাথে সাথে ঠোঁটে হাসি ফুটিয়ে কপালে চাটি মারেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। প্রাণপ্রিয়া চোখ তুলে আন্টির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। ঠিক আছে বলে সাইড ব্যাগ নিয়ে বের হতে সেলিনা প্রাণপ্রিয়া যাওয়ার দিকে তাকিয়ে মাথা দুদিকে নাড়িয়ে হাসেন। কাঁধে ব্যাগটা শক্ত করে ধরে পিচ ঢালা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে প্রাণপ্রিয়া। তার মুখে চমৎকার এক হাসি, দৃষ্টি সামনের দিকে। সে দৌড়াতে দৌড়াতে ভাবছে 6 বছরে তার জীবনে ছোট ছোট প্রতিটা জিনিসই গুরুত্বপূর্ণ, তেমন তার পরিচিত প্রতিটা মানুষও। আর তার মধ্যে তার কিশোরীকালের প্রথম বন্ধু ইভান, যে এখন বন্ধুর থেকেও বেশি ভাইয়ের মতো। তার জীবনের একটা অংশ যে আপাতত মেন রাস্তায় তার জন্য অপেক্ষা করছে। প্রাণপ্রিয়া হাসে। কালো রঙের বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে 22 বছরের সুদর্শন ইভান। কিশোরকালে প্রথম ক্রাশ খাওয়া প্রাণপ্রিয়ার উপর অনুভূতি 6 বছরে তার ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। কিন্তু তার ভালো বন্ধু, কারণ প্রাণপ্রিয়ার দিক থেকে তার প্রতি কিছুই নেই, তাই অনুভূতিকে চেপে রেখে সিঙ্গেল জীবন চলছে কোনো রকম আর কি, এটা তার মতে। তবে অন্য কেউ তাকে দেখলে বলবে না তার জীবন কোনো রকমে চলছে। বুকে হাত গুজে দীর্ঘশ্বাস ফেলে ইভান। দূর থেকে প্রাণপ্রিয়া দৌড়ে আসছে। ইভান? মিষ্টি কণ্ঠস্বরে ডাক প্রাণপ্রিয়ার। ইভান আলসে ভাবে সামনে তাকায়। প্রাণপ্রিয়া দূর থেকে মুখে হাসি নিয়ে হাত নাড়াচ্ছে। তার পরনে হালকা গোলাপি রঙের শার্ট আর স্কার্ট, চুলগুলো সামনে কিছু বের করে বেনি করে রাখা, যা মৃদু হাওয়ায় উঠছে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, যা দেখে ইভানের হার্টবিট ইতিমধ্যে বেড়ে গেছে। ইভান, ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? দ্রুত চল। সামনে এসে প্রাণপ্রিয়া হাঁপাতে হাঁপাতে বলে ওঠে। ইভান ঢোক গেলে অন্যদিকে তাকিয়ে এক হাত বাম্বুকে রেখে হালকা মাথাটা ঝাঁকায়। এরপর আবার প্রাণপ্রিয়ার দিকে ঘুরে দাঁত বের করে হাসে। হ্যাঁ চলো। ধরণীতে সূর্যের আলো ফোটার সাথে সাথে আবরার ম্যানশনে নানান আয়োজনে ব্যস্ত। সার্ভেন্টদের যেন আজ দম ফেলার সময়টুকুও নেই। তারা বাড়ির চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে নাকে মুখে কাজ করছে। সোফায় বসায় রাইমা দায়িত্বের সাথে এসবের পর্যবেক্ষণ করছে, আর করবেই বা না কেন। তার কাছে দামিয়ান নিজ ছেলে আহনাফের মতোই, কখনো দুজনকে সে দু চোখে দেখেনি। তাই এত বছর পর দামিয়ান আসছে, তার অনুভূতিটাও মায়ের মতোই। ম্যাডাম, আজকে দুপুরের মেনুতে কি কি করব? একজন সার্ভেন্ট রাইমার সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে। রাইমা হাসি মুখে সামনে সার্ভেন্টের দিকে তাকান। ব্রাউন রাইস, সল্টেড ভেজিটেবল, গার্লিক চিকেন, স্লাই বিফ কারি, আপাতত এগুলো রান্না করো। ওকে ম্যাডাম। সার্ভেন্টটা সামনে থেকে চলে যায়। সিঁড়ি বেয়ে সারা মোবাইলে কথা বলতে বলতে নামছে। তার কথা বলার ধরনে বোঝা যাচ্ছে ফোনের ওপাশে মিসেস চৌধুরী। সারা তাকে জিজ্ঞাসা করছে কখন আসবে তারা এই বাসায়। ওপাশ থেকে মিসেস চৌধুরী কিছু একটা বললে সারা মাথা নাড়িয়ে ওকে বলে এরপর কান থেকে ফোন সরিয়ে সোফায় বসা রাইমা আন্টিকে দেখে তার দিকে এগোয়। গুড মর্নিং আন্টি। ওহ সারা, গুড মর্নিং। কখন উঠলে? এই তো কিছুক্ষণ হবে আন্টি। তাহলে তোমাকে নাস্তা দিই। ব্যস্ত কণ্ঠ রাইমার। সারা দ্রুত না সূচক মাথা নাড়ায়। না না, একদম না আন্টি, খিদে নেই। কাল রাতে বাইরে আনাবের সাথে অনেক কিছু খাওয়া হয়েছে, এখন খেতে পারবো না। ওকে ওকে, তাহলে যখন খিদে লাগবে আমাকে বলো। সারা মৃদু হেসে বলে, ঠিক আছে। আচ্ছা, তোমার মা বাবা কখন আসবে এ ব্যাপারে তোমাকে কিছু বলেছে? সারা মাথা নাড়ায়। হ্যাঁ আন্টি, দুপুরের আগেই চলে আসবো। রঙের দোকানের সামনে দাঁড়িয়ে আছে প্রাণপ্রিয়া আর ইভান। প্রাণপ্রিয়া খুব মনোযোগ দিয়ে দোকানদারের দেওয়া অ্যাক্রিলিক ছোট ছোট রঙের কৌটা আর রং তুলি দেখছে। পাশে ইভান ঘুরে দাঁড়ানো, তার দৃষ্টি প্রাণপ্রিয়ার দিকে স্থির। ভাবছে সে, এই মেয়ে কি তার অনুভূতি কখনোই বুঝবে না? সে কি সারা জীবনে সিঙ্গেল রয়ে যাবে? ভেবেই দীর্ঘশ্বাস ফেলে প্রাণপ্রিয়া রং আর তুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ইভানের দিকে তাকায়। ইভান, আমার এগুলো পছন্দ হয়েছে। ইভান হতাশার শ্বাস ফেলে অন্যদিকে তাকায় আর বিড়বিড় করে বলে, আমাকে কবে পছন্দ হবে? ওই দিকে তাকিয়ে কি বলছিস শুনি না তো। কপালে বাজ প্রাণপ্রিয়ার। ইভান ঠোঁট কামড়ে প্রাণপ্রিয়ার দিকে তাকায়। বলেছি পছন্দ হলে না হলে চলো। না না, হয়েছে, দামাদামি করে দে। শিওর? 100%। রুদ্র উজ্জ্বল আকাশে হঠাৎই কালচে মেঘের আনাজ গোনা, যার জন্য চারিদিকে অন্ধকার হয়ে শীতল বাতাস বইছে।
প্রাণপ্রিয়া আর ইভান কেনাকাটা শেষ করে দোকান থেকে বের হয়ে এখন একটা পার্কে বসা, দুজনের হাতে চকলেট ফ্লেভার আইসক্রিম। তবে তারা আইসক্রিম খাওয়ার থেকে হাসাহাসি আর দুষ্টুমির মধ্যে ব্যস্ত। বয়সের গ্যাপ অনেকটা থাকলেও দুজনের কথাবার্তায় সেটা বোঝা মুশকিল। বৃষ্টি পড়বে রে ইভান, বাসায় যাওয়া উচিত। আকাশের দিকে তাকিয়ে প্রাণপ্রিয়া বলে ওঠে। ইভান আইসক্রিমে কামড় দেয়। না, আজ বৃষ্টিতে ভিজবো। বছরের প্রথম বৃষ্টি, না ভিজলে হবে না, ফিলিংসই আলাদা। প্রাণপ্রিয়া বসা থেকে উঠে। হ্যাঁ, এমনই আলাদা ফিলিংস যে এক সপ্তাহ বিছানায় পড়ে থাকা লাগে। না, একদমই না। বৃষ্টিতে ভিজে বাসায় গিয়ে না পাকে বসে থাকবো, কোনো জ্বর আসবে না। প্রাণপ্রিয়া চোখ দুটো পিটপিট করে। তুই কি অ্যাকচুয়ালি ডক্টর ইসরাফিল আঙ্কেলের ছেলে ইভান? প্রাণপ্রিয়ার এমন কথা ইভান চোখ ছোট ছোট করে। মানে একটা ডক্টরের ছেলে জ্বর আসার আগে ঔষধ খাওয়ার কথা বলে কি করে? আমার তো সন্দেহ হচ্ছে তোর উপর। না, আঙ্কেলকে জিজ্ঞেস করতে হবে। বলেই প্রাণপ্রিয়া মিটিমিটি হেসে অন্যদিকে তাকায়। ইভান তেতে ওঠে। কি বললি? প্রাণপ্রিয়া এবার জোরে জোরে হাসা শুরু করে। দুজনের মাঝে এমন দুষ্টুমি চলতে থাকে কিছুক্ষণ। এরপর রওনা হয় বাসার দিকে। অন্যদিকে পূর্বাচলের ব্যস্ত মেন রোড পার হয়ে কালো রঙের গাড়ি নিরিবিলি দুপাশে গাছগাছালি ঘেরা রাস্তায় ঢুকতেই গম্ভীর কণ্ঠে দামিয়ান গাড়ির পেছনের সিট থেকে বলে ওঠে। গাড়ি থামাও, বাকি পথ আমি হেঁটে যাব। পাশে বসা ধবধবে সাদা চামড়ার একজন রাশিয়ান ছেলে অতি দক্ষতার সাথে বাংলা ভাষায় বলে। কিন্তু স্যার, বাইরে তো বৃষ্টি পড়ছে। দামিয়ান ঘাড় ঘুরিয়ে বাহিরের দিকে তাকায়। এয়ারপোর্ট থেকে গাড়িতে ওঠার সময় কালচে মেঘলা আকাশ দেখেছিল, তবে এখন গুড়ি গুড়ি বৃষ্টি। সমস্যা নেই, তার ছোট করে উত্তর। ড্রাইভার উত্তর শুনে কিছু দূর সামনে গিয়ে রাস্তার একপাশে গাড়ি থামায়। গাড়ি থামাতেই দামিয়ান সিটে রাখা কালো রঙের কোট হাতে নিয়ে গাড়ির দরজা খুলে বের হয়ে যায়। ফর্মাল গেটআপে দামিয়ান, সাদা শার্ট হাতা কনুই পর্যন্ত গুটানো, সামনে দুটো বোতাম খোলা, জিম করা চওড়া বডিতে একদম আটশাট, হাতে দামি ঘড়ি, মুখের গাম্ভীর্যতা আগে থেকে দ্বিগুণ, চুলগুলো কাটার স্টাইল, এর সাথে সেট করে উপরের দিকে উঠানো, তবে কিছু চুল কপালে পড়া। সেই সুদর্শন যুবক দামিয়ান আগের থেকে বয়সের সাথে আরো সুদর্শন হয়ে গেছে, তবে আপাতত সে বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে যাচ্ছে। স্যার, গাড়িতে ছাতা পেয়েছি। আকস্মিক পাশ থেকে সাদা চামড়ার রাশিয়ান ছেলে কালো রঙের ছাতা নিয়ে দামিয়ানের মাথার উপর ধরে। দামিয়ান এক নজর ছেলেটার দিকে তাকায়। ছাই রঙা কোট প্যান্ট পরা নিকলাই যে দামিয়ানের অ্যাসিস্ট্যান্ট। স্যার, আপনি আপনার কোটটা আমার কাছে দিন। বলেই সাবধানতার সাথে দামিয়ানের হাত থেকে কোট নেয়। এখন স্যার, আপনি কমফোর্টেবলভাবে হাঁটতে পারবেন। মেন রোডের পাশে ইভানের বাইক থামতেই পেছন থেকে প্রাণপ্রিয়া দ্রুত এক লাফে থেকে নামে, কারণ সে পুরো ভিজে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বাইকের গতিতে সে ভিজে চুপচুপা। তবে ইভান বলছিল, ভিজে যখন গিয়েছিস আয় আশ্রমের গেট পর্যন্ত দিয়ে আসি, কিন্তু প্রাণপ্রিয়া না, পথ অল্প হলেও সে আর ভিজতে চায় না। তার মধ্যে বাইকের অতি গতিতে ঠান্ডা লাগছে। না ভাই না, সে এক মুহূর্ত না দাঁড়িয়ে সামনে ঘুরে এক দৌড়। ধীর গতিতে পিচ ছাড়া রাস্তা দিয়ে হাঁটছে দামিয়ান। তার দৃষ্টি বৃষ্টির মধ্যে আশেপাশের পরিবেশ দেখছে। আর 6 বছরের মধ্যে পরিবর্তন খুঁজছে। হ্যাঁ, পরিবর্তন, তবে আশেপাশে কোনো কিছুরই যেন পরিবর্তন নেই, শুধু তার জীবন ছাড়া। ভেবেই দামিয়ান দাঁড়িয়ে যায়, সাথে সাথে ছাতা ধরে রাখা পিছে নিকলায়ও। 6 বছর আগে সে যখন 20 বছরের যুবক ছিল, আশেপাশে সব কিছু ঘিরে জীবনে একটা পারফেক্ট লাইনের মধ্যে যাচ্ছিল, যেখানে তার সকল ইচ্ছা নিজের ছিল। পকেটে হাত গুজে দামিয়ান দীর্ঘশ্বাস ফেলে। তবে আশেপাশের পরিবর্তন না হলেও তার পারফেক্ট জীবনে পরিবর্তন হয়ে এখন সে নিজে একজন পারফেক্ট, যা তার বাবা মার ইচ্ছায় পা বাড়িয়ে ছাতার ভিতর থেকে বের হয়। নিকলাই সাথে সাথে মাথার উপর ছাতা ধরতে নিলে হাত উঁচু করে দামিয়ান থামিয়ে দেয়। ছাতার বাহিরে হালকা হালকা বৃষ্টিতে ভিজে যাচ্ছে। সে চোখ বন্ধ করে মাথা হালকা উঁচু করে, আর চোখে ভেসে উঠে সারার মুখ, যার সাথে তার বাবা এঙ্গেজমেন্ট ঠিক করেছে। এটা একটা বিজনেস ডিল, তারও সম্মতি আছে, কিন্তু সবকিছু মিলিয়ে সবই বাবা মার ইচ্ছা। কিন্তু সে কি চায়? দামিয়ান গভীর ভাবনায় পড়ে। তবে হঠাৎ ছোপ ছোপ পানি শব্দ। এদিকে প্রাণপ্রিয়া মাথার উপর সাইড ব্যাগটা ধরে দৌড়াচ্ছে। দৌড়ানোর সাথে সাথে রাস্তায় বৃষ্টির পানি জমে থাকা, সেখানে পা পড়তে ছোপ শব্দ হয়ে তার স্কার্ট আরও ভিজে একাকার। এমনিতেই হালকা গোলাপি রঙের স্কার্ট শার্ট পরা, হয়তো ভিজে সবই দৃশ্যমান। খুবই আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। প্রাণপ্রিয়া ভাবে ভাগ্যিস রাস্তায় কোনো মানুষ নেই, কিন্তু তার এই ভাবনা কিছুক্ষণের জন্যই। যখন সে সামনে ভালো করে তাকাতেই দেখে দুজন লোক দাঁড়িয়ে, যাদের মধ্যে একজনের হাতে ছাতা, আরেকজন তার দিকে তাকিয়ে। তা দেখে প্রাণপ্রিয়ার চোখ বড় বড় হয়ে দৌড়ানোর মাঝে নিজের দিকে এক নজর তাকায়। সাথে সাথেই আরেক হাত ধরে রাখার রং ও তুলির বক্স বুকের সাথে চেপে দৌড়ানোর গতি বাড়ায়। পকেটে হাত গুজে দামিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে দৌড়ে আসা মেয়েটিকে দেখছে। তার দৃষ্টি আপাতত স্থির, সে সরাতে পারছে না। মেয়েটির ভিজে যাওয়া আবেদনময়ী শরীর অত্যন্ত আকর্ষণীয়।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।